নমস্কার। আজকের এই আরও একটি গুরুত্বপূর্ণ ফেসবুক লাইভে স্বাগত জানাই। আশা করি শুনতে অসুবিধে হচ্ছে না। যদি সমস্যা হয় আমাকে অবিলম্বে জানাবেন। আগের লাইভে সমস্যা হয়েছে, আমি চেষ্টা করেছি মাইকটিকে অ্যাডজাস্ট করবার, জানি না কতটা সফল হয়েছে। আশিস ঘোষকে দেখতে পাচ্ছি, তো আশিসকে দেখা মাত্রই আমার সেই কথোপকথনটা মনে পড়ে গেল। আশিসেরও নিশ্চয়ই মনে আছে। আশিস এবং তার কিছু বন্ধুকে আমি ব্যক্তিগতভাবে চিনি, দেখাও হয়েছে। আশিস, প্রসূন, প্রসেনজিৎ এদের সাথে ওদের এলাকায় করিমপুরে যখন গিয়েছিলাম, ওরা কৃষ্ণনগরের কাছাকাছি থাকে, সেই সময় ওদের বাড়িতেও কারো বাড়িতে থেকেছি, কারো বাড়িতে ঢু মেরেছি, আড্ডা হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু আশিসের সঙ্গে যখন আমার প্রথম কথা হয়, হ্যাঁ, এই স্কুল সার্ভিসের বিষয়ে, তখনও কিন্তু আশিসের ওইদিকে বা ওদের এলাকায় আমি যাইনি, তার পরের দিকে গিয়েছি। সেই সময় অনলাইনেই আলাপ হয়েছিল, ফেসবুকের মাধ্যমেই আলাপ হয়েছিল। তো আজকে কেন মনে পড়ছে সেই কথোপকথন এবং ঘটনাচক্রে এই লাইভে প্রথমেই আমি যাকে দেখতে পেলাম সেই পাঠক সহযোদ্ধা, সম্প্রতি বিবাহ করেছে, সেই আশিস। কেন? এটা কি নেহাতি কাকতালীয়? আমার কিন্তু মনে হচ্ছে না। এখানেও মহাকালের একটা ব্যাপার আছে। কারণ আজকের লাইভের বিষয়ের সাথে যেটা সম্পৃক্ত, যে বিষয়টা, যে ব্যক্তি সম্পৃক্ত, আমার কাছে অন্তত পক্ষে তার নাম আশিস। তো আজকের লাইভের বিষয়ে আমি আসছি, ইতিমধ্যেই জানিয়েছি। তার আগে সেই ঘটনাটা আমি আরও একবার মনে করতে চাই, এবং যারা আমার প্রোফাইলে তখন ছিলেন না, পরবর্তীকালে এসেছেন বা জানেন না, তারা ব্যাপারটা আলোকিত হতে পারেন এই বিষয়ে। লকডাউনের শুরুতে, সদ্য লকডাউন হয়েছে, এরকম একটা সময়ে আশিস আমাকে মেসেজ করলো যে, স্যার, আমি কোন দিকে যাব বুঝতে পারছি না, ক্যারিয়ারের ব্যাপারে নিজের পায়ে তো দাঁড়াতে হবে, এসএসসি দেব, মানে স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশনও নিচ্ছি। সাবজেক্ট সম্ভবত ওর ছিল হিস্ট্রি বা ইতিহাস, যদ্দূর আমার মনে পড়ছে। পাশাপাশি আবার আমি সংযুক্তির কথাও ভাবছি, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো, কারণ আমার কিছু জমি আছে, জায়গা আছে। আপনি কি বলেন? আপনার পরামর্শ কী হতে পারে? আমি তখন ওকে পরিষ্কার জানিয়েছিলাম যে, আশিস, এসএসসির কথা ভুলে যাও, স্কুল সার্ভিস কমিশনের কথা ভুলে যাও। সময়টা 2020 সাল। তখনও এসব কাহিনী, আদালত, প্যানেল বাতিল, ডিএর গল্প, বঞ্চনা, ট্রেন্ড, নন ট্রেন্ড, ডিএলএড, বিএড, এসবের গল্প বা চক্কর আসেনি। সময়টা ওই রকমই 2020 মার্চ, এপ্রিল বা এইরকম সময়ের কথা। আমি সাফ জানিয়েছিলাম, তুমি সময় নষ্ট করবে যদি তুমি এসএসসির জন্য ভাবো। আশিস কথা শুনেছিল এবং পরবর্তীকালে আরও ওর সঙ্গে দেখা হয়েছে বইমেলায়। ও আমার বই, নিয়মিত প্রতিটি বই সংগ্রহ করে। তো ওর অমূল্য সময় বেঁচেছে।
শুধু ওর নয়, সেই সময় পরবর্তীকালে আরও অনেকেই আমাকে মেসেজ করে এই বিষয়গুলোর ব্যাপারে পরামর্শ চেয়েছে। আমি এই এসএসসির ব্যাপারে এবং সরকারি চাকরি, বিশেষ করে স্কুল শিক্ষকতার ব্যাপারে আমি কিন্তু তাদেরকে সাফ এটাই জানিয়েছি যে সময় নষ্ট করে লাভ নেই, সংযুক্তির কথা ভাবতে পারো বা অন্য কোনো বিকল্প কর্মসংস্থানের কথা ভাবতে হবে, তাই তো। তো আজকের এই সন্ধিক্ষণে যখন আজকে সোমবার মহামান্য আদালত এসএসসির 2016 25,753 এইরকম মানে প্রায় 26,000-এর প্যানেলকে বাতিল করে দিল এবং চরম একটা প্যানিক তৈরি করলো। গ্রীষ্মের ছুটির সবেমাত্র শুরু হয়েছে আজ থেকেই, এবং এই যে ছকবাজি এবং টাইমিংটা খুব ইন্টারেস্টিং। আমি জানতাম যে এরকমও কিছু ঘটতে চলেছে। মহাকালের লীলা, গরম কতটা ভয়ঙ্কর, তার চেয়ে আরও অনেক ভয়ঙ্কর ছিল করোনা। এইবার আসল ভয়ঙ্কর কি, ওই যে প্যানিক এবং ফিয়ারের একটা বাস্তবতা আছে, আর প্যানিকটা মানসিক। এই মানসিক ভয়ের পেছনে ছুটতে ছুটতে এই মানসিক ভীতি প্যানিকের দ্বারা আচ্ছন্ন হয়ে মানুষ সোশিও ইকোনমিক বা আর্থসামাজিক রিয়ালিটিটাকে দেখতে পায় না। এই আর্থসামাজিক রিয়ালিটিটাকে ভুলিয়ে দেবার জন্যই ধর্মীয় প্যানিক, দাঙ্গার প্যানিক, বিভাজনের খেলা, বিনোদনের মোহগ্রস্ততা, এই সমস্ত কিছুকে কাজে লাগানো হয়, সেটা এখানেও ঘটছে। তো যাই হোক, আমি আজকের লাইভের বিষয়গুলো সংক্ষেপে বলি, তারপরে বিস্তারিত আসব। লাইভটি কিঞ্চিৎ দীর্ঘ হতে পারে, যারা এখন শুনতে পারবেন না পরবর্তীতে শুনে নেবেন, ইউটিউবেও লাইভটি থাকবে। একদম অরবকুণ্ড আসছে। ওই যে ঘুঁটে পড়ে গোবর হাসে, গত বছর এই সময় 32,000 চাকুরি বাতিলের রায় দেওয়া হয়েছিল। ওটা ঘটনাচক্রে কি না, এগুলো পূর্ব পরিকল্পিত ছক। গ্রেট রিসেট প্রয়োগ করা হচ্ছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রয়োগ করা হচ্ছে। তাই এইসব ছক আমরা সাধারণ মানুষ এখনও বুঝতে পারছি না, কিন্তু বড় বড় মাথার কাজকর্ম বহু আগেই শুরু হয়ে গেছে। আগামী যে বইটি প্রকাশ পেতে চলেছে সেইখানে, অর্থাৎ গ্রিগরি রাসপুটিন, সেইখানে আমি এই জায়নিজম থেকে শুরু করে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কিছু রিলেটেড, যেহেতু ওটা ঐতিহাসিক লেখা রচনা, রিলেটেড বিষয়গুলো পরিশিষ্টের মধ্যে, নোটের মধ্যে তথ্যসহ উল্লেখ করেছে। এই বইটি এমন একটি বই হতে চলেছে যার ভেতরের কন্টেন্ট তো বটেই, পরিশিষ্ট বা নোটস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমি গর্বের কথা বলছে না, এখানে রিয়ালিটির কথা বলছে, কারণ বাংলা সাহিত্যে এই ধরনের বই আগে লেখা হয়নি, হওয়ার কথাও ছিল না হয়তো। মহাকালের লীলা এবং পরিশিষ্টকে এইভাবে ব্যবহার করা, যা ইতিহাসকে জানতে বুঝতে সাহায্য করবে, এবং যারা ইতিহাস সম্পর্কে কিছুই ওয়াকিবহল নন তাদেরও কাজে লাগবে, তারাও আলোকিত হবে, সেভাবেই আমি বইটি লেখার চেষ্টা করেছি। বইটি সম্পূর্ণ, এখন দেখা যাক আগামী কোন পথে নিয়ে যায়। যাই হোক, এবারে আসছি আজকের লাইভের বিষয়। আজকের লাইভের বিষয় এই সাম্প্রতিক খবরের মধ্যে অবশ্যই এই শিক্ষক বনাম আদালত, যেটা নিয়ে আমার ইউটিউবে একাধিক ভিডিও আছে। তো সেই অর্থে আজকের লাইভের এই প্রথম অংশটি সংযোজন মাত্র। তো যারা আরও সম্যক জানতে বুঝতে চান তারা ইউটিউবে মিড ডে মিলে টিকটিকি, শিক্ষক বনাম আদালত, মাইক্রোসফট ট্রেনিং, তো তারপরে শিক্ষার বেসরকারিকরণ, এই ধরনের যে ভিডিওগুলো ইউটিউবে আছে তারা অবসরে শুনতে পারেন, কারণ এখানে অত কিছু আলোচনা করা যাবে না। অর্থাৎ তাহলে প্রথম অংশে এই বিষয়টি থাকছে
প্যানেল বাতিলের কাহিনী, আসলে কি হবে, চাকরি কি সত্যি যাবে, এরকম প্রশ্ন অনেকেই করছেন, সে বিষয়ে আলোকপাত। তার পরবর্তী বিষয়ে থাকছে ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছে, তথ্য ফাঁস হয়েছে। প্রথম ড্রাফটটিকে চেঞ্জ করে যে দ্বিতীয় ড্রাফটটি করা হয়েছে সেটি জনগণ থেকে লুকিয়ে রাখা হয়েছে, শুধু পার্লামেন্টেরিয়ানদের কাছে পৌঁছেছে। কিন্তু সেই দ্বিতীয় ড্রাফট যেটা 1 বছরের মতো হয়েছে, সেখানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার আছে যা আমাদের জানানো হয়নি, সেই ভয়ঙ্কর ড্রাফটটি নিয়ে আলোচনা, যা আসলে সত্যিকারের ফিয়ার, প্যানিকবাজি নয়, যেটা জানতে পারলে এই এসএসসি থেকে শুরু করে এই সব বিভিন্ন রকমের আমাদের দেশে যে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা, ইলেকটোরাল বন্টন থেকে শুরু করে যেগুলো মিডিয়া মাতামাতি করছে, তাকে ম্লান করে দিয়ে যাবে এই ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি। যদি রূপায়িত হয় একবার, তখন এইসব ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ইনফ্যাক্ট সেই ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটিকে যাতে করে মানুষ বুঝতে না পারে, মানুষ যাতে করে সেই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতে না পারে, এই কারণেই মানুষকে বিভিন্নভাবে ব্যস্ত রাখা হয়েছে। বিশেষ করে শিক্ষক সমাজ, যাদের কাছে প্রতিবাদটা সবচেয়ে বেশি প্রত্যাশিত, সেই শিক্ষক সমাজকে ডিএ নিয়ে, ট্রান্সফার নিয়ে, প্যানেল নিয়ে, নিয়োগ বিয়োগ এসবের কাহিনী তৈরি করে আদালতের চক্কর কাটানো, তাই তো, ডকুমেন্ট আপলোড, এইসবে ব্যস্ত রেখে মূল সমস্যাগুলোকে কিন্তু আড়াল করা হচ্ছে। তো সেই প্যান্ডেমিক ট্রিটি এই আলোচনাতে যে ডেভেলপমেন্টটা হয়েছে, সেই ডেভেলপমেন্টে আজকের লাইভে চোখ রাখব। শেষ অংশে থাকবে বাইনারির মগজ ধোলায়, অর্থাৎ বাইনারি যেটা আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী, একটি অপরের বিপরীত সত্তা বলে মনে হয়, অথচ একটিকে বাদ দিয়ে অপরটির অস্তিত্ব অসম্ভব, পরিপূরক মাত্র। তাকে বিচ্ছিন্ন করে যে মগজধোলাইয়ের খেলা, এবং এই মগজধোলাইকে সামনে রেখে শিখণ্ডী করে গ্রেট রিসেট, নিউ ওয়ার্ল্ড অর্ডারকে রূপায়ণের বিভিন্ন ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, আর্থসামাজিক ক্ষেত্রে যে পরিকল্পনা বা ছকবাজি চলছে, সে বিষয়ে আলোকপাত। আমি জানি আমার পাঠক তথা দর্শক যেভাবেই বলুন না কেন, তাদের সংখ্যা কম, অনেক কম। বিশেষ করে বিনোদনের সাবস্ক্রাইবারের সংখ্যা, যেসব চ্যানেল রয়েছে লক্ষ মিলিয়ন, সেই তুলনায় তো কিছুই নয়। এবং এটা খুবই স্বাভাবিক, কারণ আমরাই প্রথম ভারতবর্ষের ইতিহাসে, শুধু তাই নয়, বিশ্বের ইতিহাসে এমন কিছু ভাবছি, এমন কিছু বলছি, এমন কিছু করছি, যা সাম্প্রতিককালে, অর্থাৎ রথচাইল্ড উত্থানের সময় থেকে, বা আরও ভালো করে বলতে গেলে আধুনিক ইতিহাসে কখনো ঘটেনি। কেউ মানুষকে এভাবে ভাবতেই দেওয়া হয়নি। তাই আমাদের সংখ্যা কিন্তু কম হবে, কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাই আমরা যারা রয়েছি, যারা আমার পাঠক, যারা আমার চিন্তাভাবনা নিয়ে অন্তত ভাবেন, আমি অন্ধত্বের বিরুদ্ধে বারবার করে বলি, এটা হলে ওটা হবে, বেছে নিন যেটা আপনার পছন্দ। তো তারা কিন্তু সংখ্যায় আমরা বাড়ছি, এবং একটু ভাবলেই বুঝতে পারবেন আমরা যে স্তরে চিন্তা ভাবনা করছি, বাকি মানুষেরা, সিংহভাগ জনতা, তারা এখনও কোথায় আছেন। এইটার যে একটা অদ্ভুত ক্ল্যাশ হচ্ছে, একটা চিন্তনের একটা ক্ল্যাশ বা সংঘাত ঘটছে, দ্য কনফ্লিক্ট অফ আইডিয়াস যাকে বলা হয়, তাতে করে আমার অনেক সহযোদ্ধা পাঠক বিরক্ত হচ্ছেন, কেউ কেউ অবাক হচ্ছেন যে এই সহজ ব্যাপারটা কেন তারা বুঝতে চাইছে না। কিন্তু ব্যাপারটা তাদের বলবো, ধৈর্য রাখুন, শান্ত হন। ব্যাপারটা সহজ নয়, ব্যাপারটা জগদ্দল পাথরের মগজ ধোলায়, যা 1 যুগ ধরে হয়নি, যুগ যুগ ধরে হয়েছে। ইনফ্যাক্ট সভ্যতার সূত্রপাত থেকেই এর মগজ ধোলাইয়ের বীজ নিহিত আছে, যা সাম্প্রতিককালে আরও সর্বব্যাপী, সর্বগ্রাসী হয়েছে। তাই হ্যাভ
পেশেন্স মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাভ আ লিটল পেশেন্স। আমরা করব জয়, আমরা জয় করব, আমরা জয়ের দিকে এগোচ্ছি। তো সেই বাইনারির খেলাটা আজকে শেষ অংশে আলোচ্য বিষয়। তাহলে এই যে প্যানেল প্রায় 26,000 এই রকম চাকরি বাতিল হয়েছে বলা হচ্ছে। এই মামলা, এরকম একাধিক মামলা সুপ্রিম কোর্টে ছিল, এটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট আবার ফেরত পাঠিয়ে হাইকোর্টের ওপর চাপিয়ে দিয়েছে। তো তাই এই অনেকেই ভাবছেন বা বলছেন, এই যে রায়টা আগে দেখে নিই সংক্ষেপে, এই রায়টার বিষয়বস্তু কি বলতে চেয়েছে, এবং এই রায়টা পড়লেই বুঝতে পারবেন এটা আসলে প্যানিকবাজির রায়। হ্যাঁ, প্যানিক তৈরি করার রায়। এই রায়কে কেন্দ্র করে রাতারাতি মানে কাল পরশু থেকেই এদের ছাঁটাই করা শুরু হবে এমনটা নয়, সেই সম্ভাবনাও নেই, বিন্দুমাত্র সম্ভাবনা নেই, শুধুমাত্র প্যানিকবাজি। এবং সেই কথাটা কিন্তু এখানে রায়ের মধ্যেই বলা আছে, একটুখানি মাথা খাটালেই বুঝতে পারবেন। তো আসুন দেখা যাক কি বলা হচ্ছে সংক্ষেপে। বলাই বাহুল্য এটা দীর্ঘ কয়েকশো পাতা, সম্ভবত প্রায় 300 পাতার রায়। আমাদের সংবিধানটা বিশাল বড়, দেশটাও বিশাল বড়, জনসংখ্যাও বিশাল বড়, বিচার ব্যবস্থাও বিশাল বড়, তাই রায়গুলোও বিশাল বড় বড় হয় এবং আমাদের রাজনৈতিক দলগুলো বেশ বড় বড় হয়, মানে যারা শাসক শ্রেণীতে থাকেন, শাসনে থাকেন, তো তারাও বেশ বড় বড় হয়। তাই বড়, হ্যাঁ অবশ্যই অরূপ কুণ্ডু, এখানে প্রিসাইজলি কিছুই বলা হয়নি যা কেবলমাত্র বিভ্রান্তি সৃষ্টি করবে, মানসিক যন্ত্রণা, অবসাদ বাড়াবে, আত্মহত্যার দিকে ঠেলে দেবে কাউকে। তাই বলবো, যারা যদি কেউ এরকম শিক্ষক থাকেন এই মুহূর্তে, যারা আমার লাইভটি দেখছেন বা শুনছেন, তারা ঠান্ডা মাথায় রাখুন, এখনও কিছুই হবে না, আপনাদের আলাদা করে কিছু হবে না, হলে জনগণের হবে। তাই এসব নিয়ে এখন প্যানিকগ্রস্ত হবেন না। ফিয়ার আসছে, রেশনের লাইনে দাঁড়িয়ে যখন খাবারটা সংগ্রহ করতে হবে, বিদ্যুৎ এবং পানীয় জলের রেশনিং যখন ফেস করতে হবে, তাহলে তখন কি করবেন? যদি এখন এই আদালতের রায় এতটাই ভয় পান, তাহলে তখন কি করবেন? হ্যাঁ, এখনও আমরা কিন্তু কিছুই দেখে নে। তাই লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। এ আদালতের লড়াই নয়, আসল লড়াই, সত্যিকারের লড়াই। দেখা যাক তাহলে এতজনকে কি করতে হবে। এতজনকে 12% হারে সুদ দিয়ে টাকাটা ডিএমকে ফেরত দিতে হবে। কি হাস্যকর না? আচ্ছা, কেন? এরা নাকি বেআইনিভাবে ওএমআর শিট বিকৃত করে চাকরি পেয়েছে। বাস, ভালো কথা। এবং এর মধ্যে আবার কি সুপার নিউমারারি অর্থাৎ অতিরিক্ত কিছু চাকরি আছে যেটা ভ্যাকেন্সির বাইরে, মানে সেই সময় সেই প্যানেলে বা সেই সময়ের বিজ্ঞপ্তিতে যতজনের চাকরি হবার কথা ছিল তার চেয়ে পরবর্তীকালে অনেক বেশি করে, মানে মেয়াদ বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে এবং সেখানে কৃত্রিমভাবে অনুমোদন ছাড়াই পোস্ট তৈরি করা হয়েছে বা ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে। তো সেই সুপার নিউমারারিদেরকেও এই পরিস্থিতি ফেস করতে হবে। তাহলে সুপার নিউমারারি সাদা খাতা বলা হচ্ছে এবং ওএমআর শিট অর্থাৎ যারা বিকৃত করেছে এইরকমভাবে বলা হচ্ছে। তো এই সংখ্যাটাই নাকি এত সংখ্যা, মানে প্রায় 26,000 সংখ্যা। কি পরিষ্কার কিছু হলো? আচ্ছা, এই পার্টটা আগে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি, তারপরে অন্যান্য বিষয়ে যাব, তাহলে সুবিধে হবে। নাহলে এত বড় রায়, বিশাল বিশাল ব্যাপার, ঠিক আছে? তো এইবার প্রশ্ন হচ্ছে যে প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর নিয়োগ হয়েছে যাদের, তাদের টাকা ফেরত দিতে হবে। তো মেয়াদটা কত তারিখ পর্যন্ত ছিল প্যানেলের, সেই তারিখটা তাদের জানতে হবে এবং জানাতে হবে, তাই তো? ভালো করে যে এই যে প্যানেল, এই প্যানেলের আয়ু এতদিন, এত তারিখ, এতটার সময় পর্যন্ত ভ্যালিড থাকবে,
তারপরে যদি কেউ নিয়োগ হয়ে থাকেন এই প্যানেলের নামে, তাদেরকে 12% হারে টাকা ফেরত দিতে হবে সুদসহ এতদিনের যা মাইনে পেয়েছেন। এবার 2016 বা 17 থেকে যদি নিয়োগ ধরে নিই, তাহলে কত হচ্ছে 7-8 বছর। গড় মাইনে যদি হয়, আমি কম করেই ধরলাম 40,000 টাকা, তাহলে মানে এই রকম আর কি, শুরুতে যদি 40,000 ধরি, তাহলে এই 8 বছরে 7-8 বছরে কত টাকা মাইনে হয়, এবং তার সঙ্গে 12% সুদ যদি হয়, তাহলে তারা কি করবেন? অনেকেরই হোম লোন চলছে, শিক্ষকদের কিছু মার্জনা করবেন, ব্যতিক্রমী শিক্ষক বাদ দিয়ে আমি দেখেছি তাদের বাড়ি ঘর থাকে না, তারা চাকরি পাওয়ার পরই বাড়ি করেন, লোন টোন নিয়ে, হোম লোন নিয়ে বাড়ি করতে হয়, প্রায় সবকেই করতে হয়, আমি দেখেছি তাদের আগে বাড়ি ঘর থাকে না। কি করা যাবে বলুন? তো বাড়ি ঘর করতে হয়, সেই হোম লোনের খরচা আছে, LIC আছে, অমুক পলিসি আছে, মেডিক্লেম আছে, তাহলে ওই টাকাটা তারা তো জমাতে পারেননি একবারে যে ফেরত দেবেন, তো সুতরাং ফেরত দেওয়ার কোনো গল্প নেই, অসম্ভব। তাদেরকে বেচে বড়তে দিলেও হ্যাঁ, তাহলে বাড়িঘর সহ বেচতে হবে, হ্যাঁ, তবেই ওই টাকাটা যে এই 8 বছরে বা 7 বছরে যা ফেরত দেওয়ার কথা 12% সুদ হারে, এই 12% সুদটা আবার কিসের ভিত্তিতে নিয়োগ ঠিক করলেন আদালত আবার মহাজনী কারবারের মানে দিকে কি সুন্দরভাবে দক্ষতা অর্জন করলেন, এখানেও একটা বেশ আমার প্রশ্ন জাগে আর কি। মানে 12টা বাজাচ্ছে আদালত বলেই কি 12%? 11% নয় কেন? 13% নয় কেন? যাই হোক, এটা গেল। তাহলে কি হলো? টাকা ফেরত দেওয়ার প্রশ্ন নেই, কেউ দেবে না। কেউ বলবে হ্যাঁ, এই যে আমি প্যানেলের বাইরে, আমি যখন নিয়োগ হয়েছিল আমার, তখন প্যানেলের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল, তাই আসুন মহামান্য DM সাহেব, আমি এতগুলো টাকা নিয়ে এসেছি, ক্যাশে দেব না চেকে দেব? তাই তো হবে? কেউ যাবে? যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, স্পষ্ট করে জানানো হয়েছে কি? আমার কিন্তু জানা নেই, আপনারা মন্তব্য করে জানাবেন যে এই প্যানেলটির মেয়াদ কত তারিখ, কতটার সময় পর্যন্ত ছিল, সেটা জানতে হবে, তবেই তো মেয়াদ উত্তীর্ণের গল্পটা আসবে। বেশ ভালো কথা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে 25,753 জন, এই যে সংখ্যাটা, এরা কি সবাই মেয়াদ উত্তীর্ণ? নিশ্চয়ই নয়। তাদের মধ্যে OMR শিট বিকৃত করা, সাদা খাতা, তাই তো, এগুলো রয়েছে। ধরে নিলাম সুপার নিউমারারি যেটা আর কি, অতিরিক্ত পোস্ট যেগুলো মানে নিয়োগ হয়েছে, সেটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে হয়েছে, কারণ সেক্ষেত্রে তো ভ্যাকেন্সি ছিল, মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া মানে ওই প্যানেল চলে গেল, তাহলে সেটা বাড়তি, ঠিক আছে। কিন্তু তাহলে কি ধরে নিতে হবে এই 25,753 জন এরা সবাই সুপার নিউমারারি, মানে অতিরিক্ত? না এর মধ্যে OMR শিটের ট্যাম্পার করা থেকে শুরু করে সাদা খাতা জমা দিয়ে চাকরি, ঘুষ দিয়ে চাকরি, মানে প্যানেল তখনও বলবৎ আছে সেই অবস্থায় চাকরি, এরাও আছে? সেটা কি আদালত স্পষ্ট করে জানিয়েছে? আমার কিন্তু জানা নেই, জানালে মন্তব্য করবেন। আর যদি আদালত স্পষ্ট করে জানায় যে, তাহলে তাদের নাম আদালত জানে, CBIও জানে, তাহলে নাম উল্লেখ করে বাড়িতে চিঠি পাঠানো হবে কি যে আপনি অমুক তারিখে মেয়াদ উত্তীর্ণভাবে সুপার নিউমারারি হিসেবে জয়েন করেছেন, আপনাকে আদেশ দেওয়া হচ্ছে 4 সপ্তাহের মধ্যে সমস্ত বেতনের যা বেতন পেয়েছেন তার সঙ্গে 12% হারে সুদ দিয়ে টাকা ফেরত দিন। এই মর্মে কি কোনো ইমেল বা চিঠিপত্র যাবে না কেন? তাহলে যদি সত্যি এই নামগুলো আদালতের কাছে থাকে, CBIয়ের কাছে থাকে, তাহলে তো ছবিটা খুব পরিষ্কার, তাই তো? আর ছবিটা যদি পরিষ্কার হয়, তাহলে কেন গোটা প্যানেলের গল্প আসছে? আবার নতুন করে প্যানেল তৈরি করার গল্প আসছে কেন? হ্যাঁ, এই রায়তে আবার বলা হচ্ছে, অনেকে যে ব্যাখ্যাটা রেখেছেন সেই ব্যাখ্যায় বলছেন যে নতুন করে প্যানেল হবে, সেই প্যানেলে আবার সুযোগ পাবেন এমনকি যারা রাস্তায় বসে আছে
তারাও নাকি সুযোগ পাবেন এবং এই প্যানেলে যারা যোগ্য প্রার্থী, যোগ্য হিসেবে মানে স্বচ্ছভাবে নিযুক্ত হয়েছেন, তারাও নাকি সুযোগ পাবেন সেই প্যানেলে, এবং সেই বিজ্ঞপ্তি নাকি ভোটের পরেই প্রকাশিত হবে, তাই তো? তেমনটাই ব্যাখ্যা করা হচ্ছে। মানে আবার এসএসসির বিজ্ঞপ্তি বেরোবে এবং যারা মূলোর আশায়, মানে খুঁড়োর কলে মূলো ঝুলছে এই আশায় এখনও এসএসসি পরীক্ষাটা দিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এবং ধর্নায় বসে আছে, তাদের সামনে মূলোটা ঝুলিয়ে দেওয়া হলো যে ভোটের পরে আবার এসএসসি হবে। বাহ, কি সুন্দর কৌশল বলুন তো! এই রায়ের অনেকগুলো ব্যাখ্যা, অনেকগুলো দিক আছে, সেই যতগুলো সম্ভব দিক, মানে এগুলো তো আসলে এক ঢিলে বহু পাখি, তাই যতটা সব কভার করতে পারবো না, যেগুলো কভার করা মাথায় আসবে আমি সেগুলোই বলবো। তাহলে যদি তাই হয়, নতুন করে প্যানেল তৈরি করার যদি ব্যাপার হয় যোগ্য প্রার্থীদের নিয়ে, মানে যারা ওএমআর শিট ট্যাম্পার করেনি, বিকৃত করেনি, সাদা খাতা জমা দেয়নি, ভালোভাবে চাকরি পেয়েছে, তাহলে তো আদালত জানে তাদের কথা। সিবিআই তাহলে এতদিন ধরে কি করছে যে এত বড় একটা সংস্থা দুধে দুধে বড় বড় অপরাধী ক্রিমিনালকে খুঁজে বের করে আনে আর কি, সিবিআই বলে কথা, তো তারা কি করছেন এতদিন ধরে? তো ব্যাপারটা খুব এইরকমই তো হতে পারত, পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দিয়ে যে এই ব্যক্তি তারা সুপার নিউমারারি বা ওএমআর শিটকে বিকৃত করে বা সাদা খাতা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, এরা বাদ, বাকিরা ঠিকঠাক আছে। তাহলে প্যানেল বাতিল করার দরকার পড়তো না, আবার নতুন প্যানেল তৈরি করার দরকার পড়তো না। তাহলে প্রশ্ন হচ্ছে যে সিবিআই কি সত্যি জানে? সরকার নাকি তথ্য দিচ্ছে না। আরে বাবা, সিবিআইয়ের এমন ক্ষমতা, আমরা জানি বিভিন্ন রাজ্যে সিবিআইকে ব্যবহার করে, জয়ললিতার গল্প আমরা জানি, সিবিআইকে ব্যবহার করে যে কি করা যায়, কি করা যায়, রাজনৈতিক প্রতিশোধ স্পৃহাও চরিতার্থ করা হয়, বিরোধী দলকে শেষ করে দেওয়ার জন্য সিবিআইকে বহুবার ব্যবহার করা হয়েছে আমাদের দেশে। তাহলে সেই সিবিআইয়ের এত বড় ক্ষমতা থাকা সত্ত্বেও সে কেন মিন করে যাচ্ছে, দিচ্ছে না সরকার আমাদের দিচ্ছে না, কোঅপারেট করছে না? কি খেলাটা বুঝতে পারছেন? দিদি মোদির খেলা, সেটিংয়ের খেলা। এখানেও ভোটের গল্প আছে, এখানেও নোটের গল্প আছে, এখানেও নিউ ওয়ার্ল্ড অর্ডারের গল্প আছে। রাজ্যে তুমি থাকো, কেন্দ্রে আমি থাকি, পরস্পরকে দিদি ভাই দাদা ভাই কাছে ডাকি, তাই তো? তাহলে ওগুলো জানি, আপনি এই যে এগুলো আমাদের সব বাংলাদেশ ভারতবর্ষ সব জায়গাতেই হচ্ছে, পশ্চিমবঙ্গেও হিট অ্যালার্টের গল্প এসছে, তো এগুলো তো জানি। আমাদের দেশে তো গ্রীষ্মের ছুটি আগে পড়েছে, এটা বহুবার বলেছি। কিন্তু বাংলাদেশে আমি জানি না ওখানকার কোনো লেখক বা সাহিত্যিক বা কেউ, আমি তো কখনো কাউকে এইভাবে পথে নেমে এবং বা পথে নামা তো দূরের কথা, এই ধরনের কোনো রকম আলোচনাই দেখতে পেলাম না ওখানে। কেউ এরকম ফেসবুকে দেখতে পাচ্ছি দু একটা পোস্ট দিচ্ছেন, হ্যাঁ, তাও আবার অনেকের ফেক প্রোফাইল। এই যেমন ভাবতে শিখি, আপনার নামটাও আমি জানি না, হ্যাঁ, আপনার ছবিটিও নেই, আপনি এসব পোস্টোস করেন দেখি, কিন্তু পথে নামার গল্প দূরের কথা, কিছুই আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি না। মার্জনা করবেন, এটাই বাস্তবতা। তো যাই হোক, তো এবারে তাহলে পরিষ্কার গল্প কি, তথাকথিত যারা দূর, হ্যাঁ, আবার কি এদিকে বলা হচ্ছে যে ওএমআর শিট নাকি নেই, পাওয়াই যাচ্ছে না, যেগুলো পাওয়া গেছে সেগুলো নাকি মিরর ইমেজ। হ্যাঁ, মিরর ইমেজ, প্রকৃত ওএমআর শিট নয়। তাহলে মিরর ইমেজকে নাকি গ্রাহ্য করা যায় না। শুধু তাই নয়, এই ওএমআর শিটের ব্যাপারে কোনো এজেন্সি বা কোনো টেন্ডার ডেকে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, যেটা হওয়ার কথা ছিল নাকি। তাহলে যে ওএমআর শিট মিরর ইমেজ হয়ে গেছে, অরিজিনাল ওএমআর শিট নেই, সেটাই যখন আদালত গ্রাহ্য করছে না, তাহলে কি করে আপনারা ধরবেন
যে কোনটা ফেক ওএমআর, মানে বিকৃত করে চাকরি, কোনটা আসল, সবগুলোই তো বাতিল। এরকম একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, তাই নয় কি? তাহলে কি করে আপনি যোগ্য অযোগ্য নির্ধারণ করবেন? ওএমআরই তো নেই। ঠিক যেমন করে প্রাইমারির ক্ষেত্রেও দেখবেন গত বছর এই 32,000-এর ক্ষেত্রে প্রথমে তো 42,000-কেই ঢুকিয়ে দিয়েছিল, তারপরে আবার এদিকে ওদিক করে তারা আবার বলল কেন আমরা তো ট্রেন্ড, আমরা তো অমুক, এই বলে তাদেরকে নাকি বাইরে বের করে রাখা হয়েছে। আপাতত স্বস্তি, কিন্তু ওটা যে স্বস্তি নয়, ওটাও যে আবার আসবে আগামীতে একই রকমভাবে, সেটা আমি বহু আগেই বলেছি। তো যাই হোক, তাহলে ওখানেও দেখবেন খেয়াল করে ওএমআর শিট গায়েব হয়ে গেছে। প্রাইমারির যে 2017 সালে যারা নিয়োগ হয়েছে তাদের সেই ওএমআর শিটও কিন্তু নেই, ভ্যানিশ। তাহলে এগুলো কি কাকতালীয়ভাবে হচ্ছে বলে আপনার মনে হয়? এসএসসির ক্ষেত্রে ওএমআর শিট ভ্যানিশ, প্রাইমারির ক্ষেত্রে ওএমআর শিট ভ্যানিশ, মানে কেন? এগুলো কাকতালীয়, কোইন্সিডেন্স? না না, এগুলো পূর্ব পরিকল্পিত, যাতে করে মাস স্কেলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায়। হ্যাঁ, একটা দুটো 5টা 10টা 100-500 দুর্নীতিবাজ শিক্ষককে ধরাটা তো উদ্দেশ্য নয়। সেটা উদ্দেশ্য হলে ওএমআর শিট, গণহারে ওএমআর শিট ধ্বংস করা হতো না, ডিস্ট্রয় করা হতো না। হতো কি? তাই টোটাল ব্যাপারটাকে, প্যানেলটাকেই যাতে করে বিপন্ন করে দেওয়া যায় এবং সরকারি শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জনগণের মনে আরও বেশি নেগেটিভ বা নেতিবাচক ধারণা তৈরি হয়, সেই উদ্দেশ্যেই এই কাজগুলো করে যাওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষকদের এই রায়ের উদ্দেশ্য নিয়ে এক এক করে আমি পরে আসছি, আগে এই ব্যাপারগুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি, তাই তো? অনেক কিছু বোঝার আছে। তাহলে দুর্নীতিবাজ বা দুর্নীতিপরায়ণ শিক্ষকদেরকে আলাদা করে, মানে তুলে পিক আপ করে বাদ দিয়ে, মানে পচা আম বাদ দিয়ে বস্তাতে ভালো আম রাখার জন্য এই আদালতকে ব্যবহার করা হচ্ছে না বা সিবিআইকে ব্যবহার করা হচ্ছে না। ওটা আই ওয়াশ। জনগণকে বোঝানো হচ্ছে যে আমরা কি করছে, দুর্নীতি দমন করছি, তার জন্য একটু সময় লাগছে। সব স্বচ্ছ হয়ে গেলে, দারুণভাবে সব বাদ ফাঁদ চলে গেলে আবার নতুন ছেলে পেলে বেকার যুবক যুবতী যারা ধর্নায় বসেছেন তাদেরকে নিয়োগ করা হবে। এইরকম একটা আই ওয়াশের খেলা চলছে, তাই তো? তাই ওটা কিন্তু আসল উদ্দেশ্য নয়। ওটা আসল উদ্দেশ্য হলে এতদিন সমস্ত কিছুই সুরাহা হয়ে যেত। তাই দুর্নীতিবাজ শিক্ষকদের আলাদা করে যাতে করে চিহ্নিত করা না যায়, ওই যে বলছেন খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার হয়ে গেছে, তাই পুরো প্যানেলকে বাদ দিতে হচ্ছে, আলাদা করে নাকি বোঝাই যাচ্ছে না এমন পরিস্থিতি। তাই মাইনে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে এতজনকে, কিন্তু প্যানেলটাই তো আবার ক্যান্সেল। কীরকম না ব্যাপারটা, কীরকম হচ্ছে, গোলমেলে হয়ে যাচ্ছে না? কারণ ওই যে আবার বলা হচ্ছে যে এতই নাকি দুর্নীতি হয়েছে যে আলাদা করে নাকি বোঝা যাচ্ছে না। তো এটা কি সরকারি মদত ছাড়া, এসএসসি মদত, রাজ্য সরকারি মদত এবং সর্বোপরি শিক্ষা দপ্তরের মদত ছাড়া এটা কি সম্ভব হতো? হতো না। তাই এটা পুরোটাই যোগ সাজসের খেলা। বেশ, তারপরে কি আরেকটা জিনিস দেখুন, কি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এরকম বলা হচ্ছে নিয়োগের। এতে করে কি হলো, যারা আশায় এখনও বসে আছে বেকার যুবক যুবতী, যারা বিক্ষোভ টিক্ষোভ করছে না, শান্তিপূর্ণভাবে ধর্নায় বসে আছে, তারা যাতে করে বিক্ষুব্ধ না হয়, তাদের সামনে মূল্যটা ঝুলিয়ে রাখা যায়। মধ্যবিত্ত তো আমরা আশায় থাকি, তাই তো? মিরাকেলের আশায় থাকি। আমরা মিরাকেল করতে পারি না, আমরা মিরাকেলের আশায় থাকি, তাই তো? তো এটা আরও বেশি করে এক্সটেন্ড করা হলো, তাদের বিক্ষোভটাও আটকে দেওয়া গেল। ওই যে হবে, এই যে স্বচ্ছ নিয়োগ, মানে কি 25,753 জন বাতিল, মানে অতগুলো ভ্যাকেন্সি হচ্ছে আমাদের জন্য, ভাবুন তাহলে। আবার এটাও বলা হচ্ছে ওটা হলো সুপার নিউমারারি, অর্থাৎ অতিরিক্ত। কী অর্থ? মানে ওই প্যানেলে ছিল না,
বেশ, তাহলে এবার প্রশ্ন করুন, আমাদের রাজ্যে কত বছর ধরে শিক্ষক নিয়োগ নেই এসএসসির মাধ্যমে? কত বছর? 10 বছর তো হয়েই গেল প্রায়। তো তারও বেশি সময় শিক্ষক নিয়োগ নেই। ওই তো একটু হয়েছিল, সেটাও নাকি বাতিল। তাহলে কত কত ভ্যাকেন্সি হওয়ার কথা। স্কুলগুলো ধুঁকছে, আমরা ফেসবুকে দেখতে পাই বিজ্ঞপ্তি, দয়া করে যদি কেউ বিনা পয়সায় একটু স্বেচ্ছাশ্রম দেন, অমুক বিষয় তমুক বিষয়, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। স্কুলগুলো ধুঁকছে। গ্রামের স্কুল থেকে বহু শিক্ষক উচ্চশ্রীর মাধ্যমে শহরের দিকে চলে এসেছেন, সুযোগ সুবিধে, বাড়ি গাড়ি ফ্ল্যাট নিয়ে থাকবেন। সেটা অন্যায় নয়, শিক্ষক মানে তো ত্যাগ করবেন এমন নয়, বহু ত্যাগ করেছেন। এবার একটু ভোগ করার সময়, আনন্দ করার সময় ভালো বাড়ি, একটু ভালো টয়লেট, একটু ভালো পার্কিং লট টট নিয়ে থাকবেন, জীবনে ভালো থাকবেন, ভালো থাকুন। তো এই ভালো থাকতে গিয়ে স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে, এটা আমি বহু আগেই বলেছি। তাহলে ভ্যাকেন্সির কি অভাব আছে? ভ্যাকেন্সির তো অভাব নেই। তাহলে কি? সেই আশাতে তো বেকার যুবকরা ভাবতেই পারেন, চালে আমাদের এই এতগুলো পোস্টে আমাদের নিয়োগ হবে। হ্যাঁ, তারা তেমন করে ভাবছেন। আসলে যে যার জায়গায় যেমন করে ভাবতে চান, আদালত এবং এই জায়নিস শক্তি, গ্রেট রিসেটের পেছনে যে শক্তি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তারা ঠিক তাদের জন্য তেমনটাই করেই ভাবাতে চাইছেন। অর্থাৎ যে দেবতা যে ফুলে তুষ্ট, তাই তো? তাই নিশ্চিন্ত থাকুন, দুর্নীতি দমন এর উদ্দেশ্য নয়। মাসকে ভিলিফাই করে, শিক্ষক সমাজকে ভিলিফাই করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করায় এর উদ্দেশ্য। কারণ এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা নতুন বিশ্ব ব্যবস্থায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এখন এআই, এখন রোবোটিক্স, এখন স্কিল ডেভেলপমেন্ট, এখন একাডেমি বেসড এডুকেশন সিস্টেম শেষ। আমি 2020 সালেই একটি আলোচনা লিখেছিলাম, স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল, যা অমৃত সুপত্রা দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়েছে। আপনারা জানেন, তখন অনেক দাদামণি দিদিমণিরা হেসেছিলেন, মুখ বেঁকিয়েছিলেন শিক্ষক গ্রুপে সেই পোস্টটি দেওয়ার পরে। ওটা তো প্রথম দিকে অ্যাপ্রুভই হয়নি, অনেক পরে, বছরখানেক পরে, বছর দুয়েক পরে অ্যাপ্রুভ হয়েছিল। তারপরে দিদিমণিদের, দাদামণিদের সে কি হাসি! তো তারা এখন কেমন আছেন? হ্যাঁ, হাসি পাচ্ছে? নিশ্চয়ই পাচ্ছে না। তাহলে এখন যেটা প্রশ্ন, যে এরপর কি আসছে, আগে রায়টা আমরা একটু দেখে নিই। আরেক জায়গায় কি বলা হচ্ছে, একজন শিক্ষিকার নাম উল্লেখ করে বলা হয়েছে তিনি নাকি ক্যান্সার পেশেন্ট, তাই তার নিয়োগ মানবিক কারণে গ্রহণযোগ্য। বাহ বাহ, আদালতের কি অসাধারণ মানবিক ভূমিকা! তো এটার মধ্যেই তো পুরো রায়টা যে হাস্যকর সেটা প্রমাণ হয়ে গেল। অনেকেই সেটা বুঝতেই পারছেন না। আচ্ছা ভাই, বলুন তো, যদি মানবিক নিয়োগ কারণেই কাউকে চাকরি নিয়োগ দেওয়া যায় বা নিয়োগ বহাল রাখা যায়, তাহলে আমাদের দেশের কত শতাংশ, কত লোক, কত বেকার যুবক যুবতীকে চাকরি দিতে হবে বা নিয়োগ বহাল রাখতে হবে, সেই হিসেবটা করেছেন? যে ক্যান্সার কি ওনারই শুধু হয়েছে? এবার যাদেরকে মাইনে ফেরত দিতে বলা হয়েছে তাদের বাড়িতে 25,653 জন বা 753 জন এরকম, তাদের বাড়িতে কি একজনও ক্যান্সার পেশেন্ট নেই? এই করোনামৃতর পরবর্তীকালে যে হারে ক্রিয়ার আর কি, প্রতিক্রিয়ার ফলে, ভ্যাকসিনের ইয়ের ফলে আর কি, যে হারে ক্যান্সার বাড়ছে, তাতে করে এই যে সব বেআইনি শিক্ষক শিক্ষিকার কথা, আমি বেআইনি বলবো, আদালতের মতে এখন আইনসম্মত নয়, তো বেআইনি, তো তাদের বাড়িতে কি ক্যান্সার পেশেন্ট নেই? তাহলে মানবিকতার খাতিরে কেন একজনের চাকরি বহাল থাকবে? এবার বাকি শিক্ষকেরা যদি তাদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট দেখাতে পারেন, বা তারা নিজেরাও যে ক্যান্সারের রোগী, ক্যান্সারের সমস্যায় ভুগছেন, সেটাও যদি দেখাতে পারেন, তাহলে তাদেরকে আদালত কি বলবেন? কি হলো? প্রশ্নটা আপনাদের মাথায় আসেনি? এটা কেন আলাদা করে আদালত উল্লেখ করলো? আর মানবিক কারণে যদি কারো নিয়োগ বহাল রাখা যায়, তাহলে মানবিক কারণ কি শুধু ক্যান্সার?
আর কোনো কারণ নেই। হোম লোন নেই, কারো চাকরি চলে গেলে সে পথে বসবে, ব্যাংক টাকা পাবে না, তার বাড়িটা সিজ করে নেবে, কনফিসকেট করে নেবে, তো তার সপরিবারে পুত্রকন্যা সহ সে পথে বসবে, তো সেটা কি মানবিক কারণ নয়? তাহলে এই যে এত এত মাইনে ফেরত দেওয়ার গল্প এবং চাকরি চলে যাওয়ার গল্প, সবাই তো মানবিক কারণের মধ্যে ঢুকে পড়ছে। তাহলে চাকরি যাবে কি করে? উত্তর কি? যাবে না, যাবে না, যাবে না। হ্যাঁ, সিম্পল ব্যাপার। সেটা তো রায়ের মধ্যেই ধরা রয়েছে। ওই যেমন করে এনআরসি প্রক্রিয়ায় আসামে হচ্ছে না, কত প্রায় 19 লক্ষ বেআইনি নাগরিক, বেশ ভালো কথা। তাদের কি চাকরি গেছে? কারো যায়নি। কারো কি সুযোগ সুবিধে বন্ধ হয়েছে? হয়নি। তাদের কি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে? হয়নি। তারা নিজের বাড়িতেই আছেন, চাকরি বাকরি করছেন। ব্যাপারটা ওই রকমই প্যানিকবাজি। তো মূল বিষয় থেকে সরিয়ে নেওয়া। মূল বিষয়টা কি? আর নিয়োগ হবে না। মূল বিষয়টা কি? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, এটাই মূল বিষয়। সেটা ধরুন। আপনারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকছেন, এই আমার চাকরিটা গেল, গেল 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 গেল, কী করব? আমার হোম লোন কী করে শোধ করব? আমার ইন্স্যুরেন্স, আমার হেলথ ইন্স্যুরেন্স, অমুক তমুক। কারো আবার গাড়ির লোন আছে, বাইকের লোন আছে। অনেক শিক্ষক মহাশয় তো আজকাল আবার বুলেট ছাড়া অন্য বাইক পছন্দ করেন না। সবাই নন, সংখ্যাটা নেহাত কম নয়। তো তাদের লোন আছে। তো সুতরাং তারা এসব নিয়ে ব্যস্ত থাকবেন, আর সেই সুযোগে শিক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হবে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার স্কুল, তাই তো? তাহলে কি খেলাটা কেন? আমি একটু একটু করে রায়ের ইন্টারপ্রিটেশন করতে করতে আমি এই খেলাটাও একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে সুবিধে হবে। কি? ব্যক্তিগত দুশ্চিন্তা বা প্যানিকবাজির মধ্যে ব্যক্তিকে ফেললে সেই ব্যক্তির সামাজিক সত্তা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। সে শুধু নিজের কথাই ভাবে, সে সিস্টেমের কথা ভাবে না, সামগ্রিকভাবে তার পেশাগত পরিস্থিতির কথা ভাবে না, সে শুধু নিজেরটাই ভাবে। আর মগজ ধোলাইয়ের ফলে, সর্বাধুনিক তথাকথিত আধুনিক শিক্ষা ব্যবস্থার ফলে আমরা তো সবাই অতিমাত্রায় এখন স্বার্থপর হয়ে গেছে, টপ টু বটম সেলফিশ। আর তাই সহজেই এই প্যানিকবাজিগুলো আমাদের ব্যক্তিগতভাবে ভাবিয়ে তোলে। যেমন করোনায় আমরা ভয় পেয়েছিলাম, এই বুঝি মরে গেলাম করোনায়। তারপরে আমরা কিসে ভয় পেলাম? গ্লোবাল ওয়ার্মিংয়ে ভয় পেলাম, তাই তো? মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, খোঁজ নিয়ে দেখুন, তারা তাদের কাজ করে চলেছে। মধ্যবিত্তের প্যানিকবাজি সবচেয়ে বড় শিকার। আর তাই আমি বহুবার বলেছি, এই নতুন বিশ্ব ব্যবস্থায়, নিউ ওয়ার্ল্ড অর্ডারে মধ্যবিত্তের বিনাশ হবে, ভাতা নির্ভর সমাজ তৈরি হবে। তাই এই যে ইলেকশনের ক্যাম্পেইন চলছে, ভোট যুদ্ধ, সেখানে কোন রাজনৈতিক দল বলছে, দেখুন আমাকে দেখিয়ে দিন যে আমরা ক্ষমতায় এলে লক্ষ লক্ষ সরকারি চাকরি দেব। যে দলটি সরকারি চাকরি দেওয়ার ব্যাপারে সুনাম অর্জন করেছিল, আপনারা জানেন, 34 বছর ধরে বাম সরকার, তারাও কি বলছে আমরা ক্ষমতায় এলে আমরা হাজার হাজার সরকারি চাকরি দেব? না, সবাই ভাতা দেবে, সুযোগ সুবিধে দেবে। এখন চাকরির যুগ শেষ। কিছু স্বযুক্তি লড়াই করে টিকে থাকতে পারবে, তাই সবাই পারবে না, কারণ ক্লাইমেট লকডাউন শুরু হয়ে গেছে। এই স্কুল বন্ধ হওয়াটা তার একটি অঙ্গ মাত্র, ক্লাইমেট লকডাউনের অঙ্গ, যেটা নিয়ে আমার ভিন্ন ভিডিও ইউটিউবে আছে, অবসর পেলে দেখতে পারেন। কোন কোন জীবিকা সেখানে বিপন্ন হবে সেটাও বলা আছে, এবং কোন কোন জীবিকার সৃষ্টি হতে পারে সেটাও বলা আছে। তাহলে শিক্ষক সমাজকে ডিএ শেষ, ডিএর আন্দোলন শেষ, ভাগ। শুধু তাই নয়, অবাক হয়ে যাবেন, আমি তো অবশ্য অবাক হই না, আর শিক্ষক সংগঠন গিয়ে সরকারের সঙ্গে বৈঠক করছে। কি যা গরম পড়েছে, স্কুল ছুটি দিলে কি হয়? ভালো হয় না? মানে নিজের কালিদাস যেমন ওই যে গল্পটা আছে না, যে গাছের ডালে বসেছিলেন সেই গাছের ডালটাই কাটছিলেন, তো শিক্ষক সংগঠনগুলো সেই কাজগুলোই করছে। তারা দরবার করছেন গরমের ছুটির ব্যাপারে। কি দালাল বলতে বোঝেন তো? সমস্যা কি বলুন তো? দালালরা সাময়িকভাবে লাভবান হয়, পয়সা কড়ি পায়, ফান্ডিং টান্ডিং পায়,
কিন্তু তারা তাদের পরবর্তী জেনারেশন, তাদের সন্তান সন্ততির সর্বনাশ করে, সেটা তারা বোঝে না। তারা ওই শর্ট টার্ম প্রফিট বা শর্ট টার্ম লাভের কথা ভেবে নিজের জেনারেশনকে, পরবর্তী জেনারেশনকে ধ্বংস করে ফেলে, তাই তো? সেটাই ঘটছে। শিক্ষক সংগঠন আবার দেখতে পাচ্ছেন তো ইন্স্যুরেন্স বিক্রি করছে, প্রাইভেট ইন্স্যুরেন্স বিক্রি করছে। আগে হ্যাঁ, কেন? গভীরে গেলে বুঝবেন। এমনি এমনি করছে, সেখানে কমিশনের গল্প নেই। আচ্ছা, আপনাদের দু একজন ব্যতিক্রমী সহযোদ্ধা বাদ দিয়ে যারা সত্যি সত্যি মানুষকে ভালোবাসেন বা মনে করেন যে আমার ভাবনাগুলো ছড়ানো দরকার, তো তারা আমার বই নিয়ে দু একটা কথা বলেন, পোস্ট টোস্ট দেন, দেখেছি, ছবি টবি দেন। কিন্তু এছাড়াও তো অনেক পাঠক আমার বই নেন। সবাই কি আমার বই এর ছবি দেন, শেয়ার করেন, বলেন বইটি ভালো, পড়ুন? বলেন কি? বলেন না। কেন বলবেন? এটাই তো স্বাভাবিক, আমি আশাও করি না। কিন্তু যদি এদেরকে বলা হয় যে আপনারা যদি আমার বইয়ের প্রচার করেন, মানে বইয়ের জায়গায় ইন্স্যুরেন্সটা একটু যোগ করে নিন, ব্যাপারটা একই আর কি, মানে আমার ইন্স্যুরেন্সের প্রচার করেন বা আমার বইয়ের প্রচার করেন, তাহলে আপনারা এত টাকা করে কমিশন পাবেন। অর্থাৎ আপনাদের পোস্ট দেখে যদি আমার একটি বই বিক্রি হয়, তাহলে বই প্রতি 20%, 15% কমিশন পাবেন। এইটা যদি বলা হয়, দেখবেন কত কত লোক আমার বইয়ের ছবি দিয়ে পাতা ভরিয়ে ফেলছে। আগে হ্যাঁ, এটাই তো বাস্তবতা। কিন্তু আমি কোনো দিন তো সেসব পথে হাঁটিনি। আমি উদাহরণ হিসেবে বললাম। ইন্স্যুরেন্সের ব্যাপারটা তাই, এমনি এমনি কেউ করে না। মহান কারণে শিক্ষকদের ভালো করছি, তাই ইন্স্যুরেন্সের জন্য আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা অমুকের সঙ্গে টাই আপ করেছি, আমরা দেখব আপনাদের বিপদ হলে, এমনি এমনি করে। তারা কিছু পাচ্ছেন না, এটাই বাস্তবতা। দিস ইজ স্টার্ক রিয়ালিটি। হ্যাঁ, এটা এখনকার কথা নয়, এটা যুগ যুগ ধরে হয়ে এসেছে। আমাদের লোভ, সামাজিক সত্তাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তি সত্তাকে প্রতিষ্ঠিত করার লোভ, মুনাফাবাজির লোভ, আরও চাই আরও চাই আরও চাইয়ের লোভ, এটাই আমাদেরকে বারবার করে প্রভাবিত করে, মোটিভেট করে। আর সেই কারণেই এই ঘটনাগুলো ঘটে। এবারে তাহলে কি দাঁড়ালো? ভোটের পরে নাকি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এরকম বলছে। শুধু তাই নয়, সিবিআই নাকি দুর্নীতি দমন চালিয়ে যাবে, মানে এই তদন্ত চালিয়ে যাবে, তাই তো? আচ্ছা, বেশ। মানে তদন্ত শেষ হয় না, তদন্ত কখনো শেষ হবে না। তো যতদিন না পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত তদন্ত শেষ হবে না, এ তো জানা কথা। আদালতকে শিখণ্ডী করে এই প্রক্রিয়া যে হবে, শুরু হবে, সেটা আমি 2020 সালেই বলেছিলাম। যারা অমৃতসরপত্র দ্বিতীয় খণ্ড পড়েছেন, জাতীয় শিক্ষানীতির ওপর প্রায় 40 পাতার বর্ণনা রয়েছে, মানে বিশদ আলোচনা, তথ্যসহ রয়েছে, দূরদৃষ্টি বিশ্লেষণ। তখন তো এসব ঘটনা সামনে আসেনি, সেগুলো পড়লেই বুঝতে পারবেন কিভাবে মিলে যাচ্ছে সব কিছু, তাই নয় কি? আর এই জন্যই আমি বারবার করে ওটা ব্যবহার করি, ক্যাপশন, কি মিলে যাচ্ছে তো, মিলে যাচ্ছে তো, এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কারণ সেই সময় যারা আমার বিরুদ্ধাচরণ করেছিলেন, ব্যক্তি আক্রমণ করেছিলেন, সবিনয়ে প্রশ্ন যারা যারা করেছিলেন, তারা এখনও আমার সঙ্গে আছেন, তারা ভাবনা ছড়ান, তারা আমার শ্রদ্ধেয়। প্রশ্ন করুন, অবশ্যই প্রশ্ন করুন। বারবার করি, কোশ্চেন লিডস টু এনলাইটেনমেন্ট। প্রশ্ন ছাড়া আলো আসে না, তাই তো? কিন্তু যারা ব্যক্তিগত আক্রমণ কুৎসায় ব্রতী হয়েছিলেন, তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, তারা এখনও অনেকেই আমার প্রোফাইলে আছেন, নীরবে নিভৃতে আছেন, তাদের মনে করিয়ে দেওয়ার জন্যই মিলে যাচ্ছে তো, মিলে যাচ্ছে তো ক্যাপশনটা আমি ব্যবহার করি। আমি তো গান্ধী নই, গান্ধীবাদী নই। আমি বারবার করে বলি, আমি কিন্তু গান্ধীবাদী নই। যাই হোক, এবারে তাহলে কি দাঁড়াচ্ছে? সরকার জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে তারা যাবে, আলবাত যাবে, যাওয়ার সুযোগ আছে। কেউ বলছেন নাকি যাওয়ার সুযোগ নেই, কি মুশকিল। আদালত তো এই জন্যই
প্রোক্রাস্টিনেশনের জন্য, দীর্ঘ সূত্রতার জন্য, যাতে করে টানা যায়। আমাদের আদালত তাই। আমাদের আদালতে কত কেস, কত লক্ষ কেস পেন্ডিং আছে আপনারা জানেন? কেউ জানেন। এ নিয়ে আমার ভিন্ন লেখা রয়েছে, পোস্ট রয়েছে। তাহলে দিব্যি যাবে, কোনো সমস্যা নেই, যাবে এবং চলতে থাকবে। নিশ্চিন্ত থাকুন। তাহলে এখন যেটা প্রশ্ন, যে তাহলে এই রায় এই সময়ে দাঁড়িয়ে কাদের উপকার করলো? কেন? উদ্দেশ্য কি? যখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে চাকরি যাচ্ছে না, কারো প্রশ্নই আসে না। হ্যাঁ, কেন যাচ্ছে না একটু এটা বলে দিই। আর্টিকেল 21, রাইট টু লাইভলিহুড, ইন্ডিয়ান কনস্টিটিউশন, দেখে নেবেন। সেখানে কি বলা আছে? জনগণকে, জনতাকে, নাগরিকদের জীবিকা দেওয়ার রাষ্ট্রের কর্তব্য, রাষ্ট্রের কাজ। ঠিক আছে, সেটা যদি করাও না যায়, সমস্ত মানুষকে জীবিকা দেওয়ার ক্ষমতা ধরো রাষ্ট্রের নেই, বেশ, কিন্তু জীবিকা দেওয়া হয়েছে, সরকারি নিয়ম নীতি মেনেই নিয়োগ দেওয়া হয়েছে, এদের তো কোনো দোষ নেই, যেভাবেই হোক না কেন নিয়োগ তো দেওয়া হয়েছে, এবং সেটা গভর্নমেন্ট এডেড স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে তো রাইট টু লাইভলিহুড আর্টিকেল 21 অনুসারে কারো জীবিকা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা সংবিধান দেয় না। দিতে না পারো, কাটতে পারো না। তাই সংবিধান অনুযায়ী এদের চাকরি যাবে না, প্রশ্নই আসে না। তাহলে কেন রায়? এই যে এবার ইমপ্লিকেশনে আসছি, খুব সংক্ষেপে, আরও অনেক কিছু কিন্তু বলা হলো না, কারণ অন্য বিষয়, প্যান্ডেমিক বিষয়টা রয়েছে, তাই আমাকে সময়টা মাথায় রাখতে হচ্ছে। ইমপ্লিকেশন কি এই রায়ের? প্রথমত, শিক্ষক সমাজের মধ্যে আরও ডিভিশন তৈরি করা হলো, যেটা প্রাইমারির ক্ষেত্রে হয়েছিল। প্রাইমারি স্টাফ রুমগুলোতে বসা যায় না, আপনারা জানেন। ওই যে 32,000 বনাম 16,500, মানে ট্রেন্ড, নন ট্রেন্ড, ইত্যাদি। তারা পরস্পরকে ঘৃণার চোখে, বিদ্বেষের চোখে দেখে, আলাদা বসে, ইতিমধ্যেই শোনা গেছে। এবং এর ভালো খবর এলে এর মুখ ব্যাকা করে, ওর খারাপ খবর এলে এ খুশি হয়। এইরকম একটা পরিস্থিতি কিন্তু প্রাইমারি সেকশনে চালু হয়ে গেছে ওই রায়ের পর থেকে। 32,000ই রায়, যেটা গত বছরের এই সময়ে এসেছিল, তাই তো। কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে এসএসসির মাধ্যমে যে নিয়োগ, সেই ক্ষেত্রে ওইটা দেখা যায়নি। এবার সেটা দেখা গেল, অর্থাৎ এইবারে দেখা যাবে শিক্ষকদের মধ্যে সেই ইউনিটিটা আর নেই, যেটা আগে অল্প বিস্তর হলেও ছিল। ডিএর ক্ষেত্রে তো ছিলই, তাই তো। ডিএ সেই ইউনিটিকেও ধ্বংস করে দেওয়া গেল, অর্থাৎ সবাই একটু বাঁকা চোখে দেখবে। এবং যাদের নাম প্যানেলে, মানে যাদেরকে মাইনে ফেরত দিতে বলা হয়েছে, বা যাদেরকে এইরকমভাবে অপমান করা হলো আর কি প্যানেলের, তো সবাই আর কি তাদের এই অন্যদের চোখে, যারা অন্য সালের প্যানেল বা আগেকার জমানার, মানে চিরকুট জমানা, এখন তো আবার মাটি বনাম চিরকুট, এই খেলাটা আরও বেশি করে ডিভাইড এবং রুলের খেলাটা আরও বেশি করে ভয়ঙ্কর হয়ে উঠবে স্টাফ রুমগুলোতে। অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল বিষয়টা প্রকট হয়ে উঠবে। তো সেই জায়গাটা কিন্তু আবার সামনে এলো, প্রকাশ্যে এলো, আনা গেল। মৌ আক্তার না, এই বিষয়টা আমার এই লাইভের অন্তর্ভুক্ত না। এই বিষয়ে বহু লিখেছি, ইউটিউবেও বলেছি, গত বছরও বলেছি। বাপরে গরম বলে একটা ভিডিও আমি বারবার করে শেয়ার করি, একই বিষয় নিয়ে বারবার করে বলা। গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপর লেখাও রয়েছে, আমার ভিডিও রয়েছে, তাই বারবার করে একই বিষয়ের উপর আলোচনা করার সময় আমার সত্যিই নেই। তো যাই হোক, তো এইবার যে জায়গায় আমরা আসছিলাম সেখানে ফিরে যাই। তাহলে ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা শুরু হয়ে গেল। আর চোখে দেখা, একে অপরকে আর চোখে দেখা, যাতে করে জেনুইন ইস্যুতে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার বিপদ আসছে, শিক্ষা বিপন্ন,
সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূলে ধ্বংসে চলে যাচ্ছে, বিনাশের মুখে যাচ্ছে, এত এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সরকারি নীতির ফলে। এগুলোর বিরুদ্ধে যাতে করে সম্মিলিত প্রতিবাদটা আর না হতে পারে, মানে সম্ভাবনা থাকলেও বীজটিকেই অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া গেল। আর কিন্তু এইসব শিক্ষকেরা যতটুকুই যদি সম্ভাবনা থাকে, অলৌকিক যদি সম্ভাবনা থাকতো ইউনাইটেডলি ফাইট করার, শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য, কারণ এই শিক্ষা ব্যবস্থা তাদেরকে ধরে রেখেছে, এটাই তো আধার না, এটাই তো আধার, সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল। প্রাইমারিতেও শেষ করে দেওয়া হলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও শেষ করে দেওয়া হলো, তাই তো? আচ্ছা বলুন তো, আপনি যদি পুকুর থেকে 10খানা মাছ ধরে খেতে চান, আপনি কি করবেন? জাল ফেলে 10টা মাছ ধরবেন, ধরে খাবেন, ওই 10টা মাছ আপনার শিকার, তাই তো? এবার ধরুন দুর্নীতিপরায়ণ শিক্ষকরা সেই 10টা মাছ আপনি ধরলেন, আইডেন্টিফাই করলেন, তদন্ত করলেন, ইচ্ছে করলেই এগুলো বের করা যায়, সরকার সব জানে। আর সিবিআই নাকি সরকার নাকি সিবিআইকে তথ্য দিচ্ছে না। সিবিআইয়ের যে কি ক্ষমতা এবং ইচ্ছে করলে সিবিআই কি করতে পারে সেটা আমরা জানি, ইতিহাস দেখে নিন। পলিটিক্যাল ভেন্ডেটা সিবিআই কিভাবে এক্সিকিউট করে, রাজনৈতিক প্রতিহিংসার জন্য সিবিআইকে কতবার ব্যবহার করা হয়েছে। কিন্তু যেখানে কেন্দ্র রাজ্যের সেটিং আছে সেখানে তো হবে না, কি করে হবে? এটা তো নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা হচ্ছে, কেন্দ্রে উনি থাকবেন একদম, রাজ্যে ইনি থাকবেন, এভাবেই তো আন্ডারস্ট্যান্ডিং, বহু আগেই বলেছি। এবার ধরুন আপনি চাইছেন 10টা মাছ নয়, আপনি পুকুরের সমস্ত মাছকে ধ্বংস করবেন এবং পুকুরটাকেই শেষ করে দেবেন, অন্য রকম পুকুর বানাবেন যেখানে অন্য রকমের মাছ থাকবে। এসব মাছ আর রাখবেন না, কারণ এইসব মাছের আর টেস্ট আপনি পাচ্ছেন না, তার বদলে আপনি অন্য রকম মাছের চাষ করবেন। তো কী করবেন আপনি? 10টা করে মাছ ধরবেন জাল ফেলে? না, পাম্প করে পুকুরের জলটাকেই তুলে ফেলবেন, শেষ করে দেবেন। আর পুকুরের জল যখন আপনি পুরো ছেঁচে ফেলছেন, পাম্প করে যখন বের করে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু মাছগুলো আলটিমেটলি জল না শুকিয়ে যাওয়ার পরে লাফাতে লাফাতে সব মরে যাবে। সেই প্রক্রিয়াই কিন্তু চলছে, আমরা টের পাচ্ছি না। এখানে পোস্টগুলো ভাবুন, এখানে মাছগুলো মানে পোস্ট আগে, হ্যাঁ পোস্টগুলো শেষ। অর্থাৎ যে শিক্ষকরা অকালে চলে যাচ্ছেন বা আগামীতে যে বাধ্যতামূলক অবসর আসবে, আমি বহু আগেই বলেছি, অবসরশ্রী নাম দিয়েছি, এর মাধ্যমে যত শিক্ষক চলে যাবেন, বিদায় নেবেন, সেই পোস্টগুলো শেষ, আর কোনো নিয়োগ সেখানে হবে না। তার বদলে পার্মানেন্ট পোস্ট বিলুপ্ত করা হবে, অর্থাৎ নতুন রকমের মাছ আনা হবে, চুক্তিভিত্তিক মাছ সেই পুকুরে চাষ হবে এবং সেই পুকুরে এই জলটা ছেঁচে নিয়ে অন্য জল সেখানে পুশ করা হবে। আগে হ্যাঁ, সেই জলে এই নতুন মাছ, চুক্তিভিত্তিক মাছের চাষ হবে। প্রভুরা সেটাই ঠিক করেছে, তাই একটু একটু করে জলটাকে পাম্প করে বের করছে। প্রাইমারি, এবার সেকেন্ডারি, এরপরে লাইনে কি আছে? কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, আইআইটি আছে, আইআইএম আছে। কি অবাক হচ্ছেন? একটু আগে বলে ফেলি তো। আরে বাবা, এ তো গ্রেট রিসেট, এ তো ভিত্তিটা যদি টলে যায়, কারেকশন করতে হয়, রিসেট করতে হয়, তাহলে এই ভিতের উপরে তৈরি ইমারতগুলো সেটাও তো ধসে যাবে। এই প্রাইমারির ওপর দাঁড়িয়েই তো সেকেন্ডারির ওপর দাঁড়িয়ে কলেজ মানে এই বিশ্ববিদ্যালয়, তাই তো? তো সুতরাং এটা তো রেট্রোস্পেকটিভ এফেক্ট হবে, আমি বহু আগেই বলেছি। এটা বিল্ড ব্যাক বেটার, ভেঙে আবার নতুন করে গড়া হচ্ছে, তাই তো? তো সুতরাং এটা হবে। তারা এখন বুঝতে পারছেন না, যারা কলেজে পড়ান তারা ভাবছেন বাবা আমাদের তো কিছু হচ্ছে না, আমরা তো ইনসুলেটেড থেকে গেলাম। বাস্তবে তা হবে? মোটেই হবে না। এই ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে কলেজগুলোতে স্টুডেন্ট যাবে না, ইতিমধ্যেই যাচ্ছে না। তা সেক্ষেত্রে কী হবে? পোস্টগুলো, অনেক টিচার সারপ্লাস হয়ে যাবে, কলেজ বন্ধ হতে শুরু করবে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
বেশ কিছু সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান থেকে শুরু করে, সংস্কৃত থেকে শুরু করে, ইতিহাস, দর্শন, সব ডেড। স্টুডেন্টই ভর্তি হবে না। হিউম্যানিটিস সাবজেক্টগুলো শেষ, যেটা আমি জাতীয় শিক্ষানীতিতে পরিষ্কার বলেছি, দ্বিতীয় খণ্ডে আছে। আগ্রহীরা পড়ছেন, পড়বেন, আলোকিত হবেন, জানুন, বুঝুন শিক্ষক সামাজিকের কথা বেশি করে বলবো আমি। তারা বুঝুন অন্তত কেন আপনাদের বিনাশ হচ্ছে, কেন করা হচ্ছে, কেন এর গ্রেট রিসেট, তাই তো। তো যাই হোক, তাহলে হ্যাঁ একদমই তাই অরূপ, এরা জানে না ওই যে ঘুঁটে পড়ে গোবর হাসে, মাটির পরে চিরকুট। চিরকুটটা কেন দিদি বলেছেন, এমনি এমনি বলেছেন নাকি? মোদ্দা কথা, এই সিস্টেমে, এআই ইন্ট্রোডিউসের সিস্টেমে, ইন্ট্রোডাকশন রোবোটিক্সের সিস্টেমে প্রথাগত ডিগ্রি, ডিপ্লোমা, শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নেই। সব বাতিল হয়ে গেছে, ভেতরে ভেতরে সব বাতিল, বাইরে বলা হচ্ছে না। বুঝে নিতে হবে না, সব কি বলা যায়, ভোট আছে সামনে। এবার আসছে অন্যান্য ইমপ্লিকেশন। লাইভ আবার বড় হয়ে যাচ্ছে। কি ইমপ্লিকেশন? এই যে এতদিন প্রাইমারিতে 32,000 প্লাস এইখানে হলো 26,000, এতগুলোকে প্যানিংগ্রস্ত করে ভোট কিন্তু সেই শাসক দলের দিকেই যাবে। এত এত ভোট, হ্যাঁ, খেলাটা বুঝুন। কারণ কি, ওই যে আঁকড়ে ধরা। মাননীয়া ইতিমধ্যেই বলেছেন আমরা আদালতে যাচ্ছি, তাহলে পরিত্রাতা কে হবে? খেয়াল করে দেখুন আপনি, মধ্যবিত্ত তো এটাই। মধ্যবিত্ত কখনো প্রতিবাদী নয়, হয় না, ব্যতিক্রম বাদ দিয়ে। মধ্যবিত্ত থেকেই কিন্তু বিপ্লবী উঠে এসেছে ইতিহাসের দিকে যদি তাকাই। কিন্তু সেখানে সেই সময় তো এই বন্ধাত্ম ছিল না, এই পরিমাণ সুবিধাবাচ্য ছিল না, তাই নয় কি? তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে এই সময়ে এই আদালতের রায়, ওই 32,000 শিক্ষক দেখবেন তারা ইতিমধ্যেই কিন্তু মাননীয়ার পক্ষে, তারা তাদের পরিবার সহ লোক সদস্য সহ তাকেই ভোট দেবেন। এবং এই যে 26,000 নিশ্চিত ধরে রাখুন, সঙ্গে সঙ্গে যখন আমাদের মাননীয়া বলেছেন যে সুপ্রিম কোর্টে যাবেন, অতএব আশ্বাস, আশ্রয়, চাকরি বাঁচানোর তাগিদে দুর্নীতি কতটা এই সরকারই দুর্নীতি করেছে, এই সরকারের জন্যই এই অবস্থা, সেটা কিন্তু তারা ভুলে যাবে। তারা এখন দেখবে কি করে বাঁচা যায়। বাপরে, এবার কি করে বাঁচবো, এই চরম প্যানিকের জন্য তাঁদের ভোটগুলোও কিন্তু একই রকমভাবে শাসক দলের পক্ষেই যাবে। কি বুঝলেন? হ্যাঁ, এই রায়ের আরও একটি ইমপ্লিকেশন। আর কি ইমপ্লিকেশন? ওই যে শিক্ষকদের মানহানি, সম্মানহানি ইচ্ছে করেই। সেদিন আবার আমি বহু আগেই বলেছিলাম যে আগামীতে, এটা আমি 3-4 বছর আগেই বলেছি, কি সরকারি শিক্ষকদের অপমান করে, বাস্তবে তাদের মধ্যে তো অবশ্যই অপমানের যোগ্য, অসম্মানের যোগ্য শিক্ষক তো আছেন, কিন্তু ব্যতিক্রমী শিক্ষক নেই, অবশ্যই আছেন। মননশীল শিক্ষক নেই, অবশ্যই আছেন। কিন্তু তাঁদেরকে হাইলাইট করা হবে না, কারণ তাঁদেরকে হাইলাইট করলে তো আবার মুশকিল। জনগণ ভাববে বা এরকম মহান শিক্ষকও এই সিস্টেমে আছে, সেটা করা যাবে না। তাহলে কী করতে হবে? দুর্নীতিপরায়ণদের হাইলাইট করতে হবে। তাই আর কোনো খবর নেই। সেদিন দেখলাম কোন শিক্ষিকা নাকি ক্লাসরুমে, মানে স্কুলের স্টাফ রুমে বসে নাকি ফেসিয়াল করছেন, ব্লিচ করছেন। ভাবো, তাতে কোন সহকর্মিনী নাকি প্রতিবাদ করেছে, কোনো স্টাফ, তিনি খেপে গিয়ে নাকি হাতাহাতি করেছেন। তাহলে বুঝুন এটা খবর হলো। কোন শিক্ষিকা নাকি স্টাফ রুমে বসেই ফেসিয়াল করছিলেন। এরকম অনেক খবর দেখবেন সরকারি শিক্ষকদেরকে নিয়ে, মানে মারধর করা, ক্লাসরুমে, মানে স্টাফ রুমে ঢুকে মারধর, চরম দুর্নীতি, হ্যাঁ, এইগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে। তো এগুলো কিন্তু বাড়বে, আমি বহু আগেই বলেছি। এবং তার ক্ষেত্রে এটা তো মিডিয়াকে দিয়ে কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে, এবং এই জন্য সরকারি শিক্ষকদের অর্থলোলুপতা, আত্মকেন্দ্রিকতাও সমানভাবে দায়ী। তাই মিডিয়া তো সুযোগ পাচ্ছে। এবং এই সূত্রটা কিন্তু এসএসসি যখন চালু হলো তখনই এই প্ল্যান করে রাখা হয়েছিল। কিন্তু সেই আলোচনা করতে গেলে তো লাইভ অনেক দীর্ঘ হয়ে যাবে। এসএসসিকে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নিয়োগ এজেন্সি করার সুবাদেই কিন্তু এটা করা সম্ভব হলো না। আগে ম্যানেজিং কমিটির মাধ্যমে, তখনও কি দুর্নীতি হতো না? হতো, হয়তো কম হতো, হয়তো,
এই হারে হতো না, কিন্তু হতো। কিন্তু তখনও কিন্তু কিন্তু সেরকমভাবে নিয়োগ হলে কি এই সেন্ট্রালভাবে এত এত আদালতকে কাজে লাগিয়ে এক নাগাড়ে প্যানেল বাতিল করা যেত? এত এত শিক্ষককে খলনায়ক বানানো যেত না। এত ডেটাই তো তখন থাকতো না। তাই ডেটাগুলো ওরা এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় নিয়োগ এজেন্সি বা রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করে এসএসসিকে দিয়ে এই কাজগুলো করিয়ে আগামীতে আবার এসএসসিকে দিয়েই সেটাকে ধ্বংস করো। মানে এসএসসি আর থাকবে না। আমি বহু আগেই বলেছি এসএসসি শেষ, এসএসসি কিন্তু শেষ, অর্থাৎ এসএসসিকে দিয়েই এসএসসিকে শেষ করা হলো, সেই প্রক্রিয়া চলছে। তাই এসএসসি গঠনের সময় কিন্তু এসএসসি ধ্বংসের পরিকল্পনা করা হয়েছিল। কারণ প্রভুরা জানতেন, অনেক আগেই পরিকল্পনা করে রেখেছেন যে এইভাবেই মধ্যবিত্তকে গাছে তুলে দিয়ে জমি বাড়ি বিক্রি করে যখন শিক্ষক হওয়ার স্বপ্ন দেবে লোকজন কৃষি থেকে সরে যাবে। কত লোক আছে জমি বিক্রি করেছেন, বেচে দিয়েছেন, ফিয়াট কারেন্সির লোভে শিক্ষক হয়েছেন, কেউ কেউ আবার জমি বাড়ি বেচে টাকা দিয়ে ঘুষ দিয়ে শিক্ষক হয়েছেন। তাদের পায়ের তলার মাটিটা মহাজনী শক্তি এবার কেড়ে নেবে। তাই মধ্যবিত্তকে ফিয়াট কারেন্সির লোভ দেখিয়ে নারী পুরুষকে এই নির্বিশেষে সফিস্টিকেটেড ঘরে বসে আরাম করে, ঘরে বসে মাইনে, এই রকম আরামের চাকরির প্রলোভন দেখিয়ে আসলে দাসত্বের দিকে ঠেলে দিয়ে জমিগুলোকে আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে ওদের দখলে, আদানিদের দখলে। আদানিরা তো আবার বিল গেটসের প্রতিনিধি মাত্র। আর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় কৃষি জমির মালিক কে? লক্ষ লক্ষ হেক্টরের কৃষি জমির মালিক বিল গেটস। আর তাই মধ্যবিত্ত তৈরি করার প্রয়োজন ছিল। কৃষি জমি থেকে উৎখাত করার জন্য সরকারি চাকরির মোহ তৈরি করার দরকার ছিল, যে কাজ ওদের হয়ে গেছে। কি কত কিছু ভাবার আছে বলুন তো, তাই না? কত কিছু ভাবার আছে। তো যাই হোক, তাহলে এবার সেই কাজ মিটে গেছে। এবার ভাতা নির্ভর সোসাইটি, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, দরকার হলে আরও ভিডিও করব। সেই ভিডিওটা তো আগের চ্যানেলে ছিল, নেই, দেখব খুঁজে যদি পাই। তাহলে কি দাঁড়াচ্ছে? শিক্ষক সমাজকে জনগণের কাছে আরও এক পোঁচ কালি দিয়ে গেছে। কারণ প্যানেলের কথাই বলা হয়েছে, তো বারবার প্যানেল, ঢাকি সহ বিসর্জন। ঢাকি কিন্তু আসলে আছে বহাল তবিয়তে, জায়নিস শক্তি, তার বিসর্জন কখনো এই মুহূর্তে তো হবেই না, এখনও চলবে। তো ঢাকি বহাল তবিয়তে আছে, ঢাকের বিসর্জন হচ্ছে। যে ঢাক পিটিয়ে ওরা মগজধোলাই করেছিল। এই শিক্ষা ব্যবস্থা তো প্রভুদের সবচেয়ে বড় দালাল। এটা ছোটোবেলা থেকেই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা শেখায়, রোগের ভয় দেখায়, স্বাস্থ্যবিধি শেখায়, গ্লোবাল ওয়ার্মিং শেখায়, এখন তো আবার সমকামিতা শেখাবে, মানে প্রমোট করবে, তাই তো, নারীবাদকে প্রমোট করবে, এসব করবে। তো এই শিক্ষা ব্যবস্থা তো তাদেরকে টিকিয়ে রাখতেই হবে, একটু অন্য রকম ফর্মে থাকবে অবশ্যই। আগের মতো পুকুরটাকে বদলে ফেলে জল টল চেঞ্জ করা হবে, তো পাম্পিং চলছে, থাকতেই হবে, থাকবে, কিন্তু চুক্তিভিত্তিক, স্থায়ী ভ্যাকেন্সি, মানে দীর্ঘস্থায়ী মাছের যুগ শেষ। এবার 2 বছরের মাছ, 3 বছরের মাছ, 5 বছরের মাছ পুকুরে ফেলা হবে, তাই তো? তাহলে শিক্ষক সমাজ কি? সরকারি শিক্ষক মানেই দুর্নীতি পরায়ণ। অতএব গার্জিয়ান, অভিভাবকদের আর সরকারি শিক্ষকরা নিজেরাই তাদের সন্তান সন্ততিকে অন্য জায়গায় পড়ান। অস্বীকার করে লাভ আছে? হ্যাঁ, এই ব্যাপারে পরিসংখ্যান নিন, চ্যালেঞ্জ করছি। অনেক শিক্ষক আমার পোস্টে এসে মন্তব্য করেন, আপনি শিক্ষকদের সবাই এরম করে। না, সবাই করেন না, ব্যতিক্রম অবশ্যই আছেন। কিন্তু আমি জোর দিয়ে বলছি 80% তো বটেই, 90% বা তারও বেশি শিক্ষক তাঁদের সন্তান সন্ততিকে প্রাইভেট স্কুলে পড়ান, বেসরকারি স্কুলে পড়ান, ইংরেজি মাধ্যমে পড়ান। তো সেটা তো আম জনতা দেখেছে, তাই তো? আর সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটির জন্য আপনারা লাফালাফি করেন, সবাই নন, শিক্ষক সংগঠন গিয়ে দরবার করেন। তো প্রাইভেট স্কুলে কি ছুটি হয়েছে? খোঁজ নিয়ে দেখুন, গ্রীষ্মের ছুটি পড়েছে? পড়েনি। অনেক স্কুল জুন মাস পর্যন্ত, জুন মাসে গ্রীষ্মের ছুটি পড়বে,
তাই তো? তাহলে আপনারা আপনাদের আচরণে দেখিয়ে দিয়েছেন বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, আর চাকরি করার ক্ষেত্রে সরকারি স্কুল ভালো। ঘরে বসে মাইনে ঘবমা, হ্যাঁ ঘবমা, আমি বারবার বলি ঘবমা। এই ঘবমাটা খুব ভালো না। ব্যতিক্রমী শিক্ষকদের সম্মান জানাই, তারা উপলব্ধি করেছেন, তারা প্রতিবাদ করছেন। তো সিংহভাগই ঘবমার লোভ, লকডাউনে বসে বসে স্টে হোম স্টে সেফ, প্যান্ডেমিকের কি ভয়, বাপরে কি করোনা, প্রাণ আগে না শিক্ষা আগে, এবার ঠেলাটা সামলাবেন না। তাহলে নিজের সন্তান সন্ততিকে 90% শিক্ষক বা তারও বেশি প্রাইভেট স্কুলে পড়ান, সেটা সবাই জানেন, আমজনতা জানেন। তাহলে শিক্ষকদের কাছ থেকে তো শিক্ষা নেওয়া উচিত তাদের, তাই নয় কি? তো তারাও তো তাই করছেন। আর যাদের সামর্থ্য আছে তারা করছেন, অবশ্যই করছেন, ঘটিবাটি বেচে প্রাইভেট স্কুলে ভর্তি করছেন। আর যারা পাচ্ছেন না, তার ড্রপ আউট বেড়ে গেছে। দেখবেন হাই স্কুলগুলোতে 5 থেকে 6% ড্রপ আউট। তারা ওই যে ক্লাস 5-6 মানেই বুঝতে পারছেন, এমনকি ক্লাস 4-এর বাচ্চাকেও ওর বাবা মা কাজ করাতে বাধ্য করছেন। হচ্ছে কি করবে? লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দিয়ে কি সংসার চলে? চলে না। তাই চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম দোকানে হেল্পিং হ্যান্ড হিসেবে এসব বাচ্চাগুলোকে পাঠানো হচ্ছে। শিশু শ্রমিক বন্ধ করার আইনি প্রক্রিয়া আগে হয়েছিল, কি হাসি পায়, কি হাসি পায়, কি মহান জায়নী শক্তির ছক। আসলে এবার শিশু শ্রমিকই বাড়ছে, তাই তো? আর বাকিরা যাদের সামর্থ্য আছে তারা চলে যাবে প্রাইভেট স্কুলগুলোতে। তাহলে স্কুলগুলো তো আরও আগামীতে, এই যে গ্রীষ্মের ছুটিটা এগিয়ে আনা হলো, আরও এনরোলমেন্ট কমে যাবে। তাই বারবার বলেছি, বাগানকে ধ্বংস করতে গেলে মালিদের ম্যানেজ করতে হয়। এবার শিক্ষক মহাশয়রা আপনারা প্রশ্ন করুন, যদি আপনাদের স্কুলই না থাকে আপনাদের কেন সরকার মাইনে দেবে বলুন? রাখবে কেন? কেন রাখবে? যে প্রশ্নটা করবেন না? নাকি ধরে নিয়েছেন যে সরকারি চাকরি বা আধা সরকারি চাকরি আজীবন থাকবে? ওগুলো ভুল কনসেপ্ট। আগে ছিল, এখন নেই। নিউ ওয়ার্ল্ড অর্ডারে নতুন আইন আসছে, নতুন বিধি আসছে। তাই পুকুর না থাকলে মাছ কী করে থাকবে বলুন দেখি? স্থায়ী পুকুর থাকলে স্থায়ী মাছ থাকবে। পুকুরটাই তো শেষ হয়ে যাচ্ছে, আপনারা সেটা ভাবছেন না, আপনারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছেন। তাহলে এই রকম রায় দিয়ে সম্মানটা আরও গেল। অর্থাৎ জনগণের কিছু অংশ সরকারি স্কুলে যতটুকু আস্থা তাদের ছিল, তাদের এখন তো গতি নেই ওই চাল আলু ছাড়া, মানে চাল আলু বা অন্যান্য সুযোগ সুবিধে পাওয়া ছাড়া যাদের জ্যোতি নেই, তারা ছাড়া শিক্ষার জন্য যারা মনে করছেন তারা কিন্তু কেউ আর সরকারি স্কুলে সন্তান সন্ততিদের পাঠাবেন না। অর্থাৎ খেয়াল করে দেখবেন 2030-এর মধ্যে কত স্কুল আরও বন্ধ হয়ে যায় এবং কত স্কুল বেসরকারি হাতে চলে যায়। এবং এই স্কুলগুলো কিন্তু শুধুমাত্র ভ্যাকসিন দেওয়া, ফর্টিফাইড রাইস খাওয়ানো, পরিবেশ দূষণ থেকে শুরু করে ফেমিনিজম প্রমোট করা, সমকামিতা প্রমোট করা, এই কারণেই স্কুলগুলো কিন্তু থাকবে। এই সব স্কুল থেকে তথাকথিত সরকারি স্কুল যতটুকু টিকে থাকবে, সেখান থেকে আগামীতে এতদিন পর্যন্ত যেমন আমরা ভালো ভালো পোস্টে যেতে দেখেছি, গরিবের সন্তান সন্ততিকেও আমরা দেখেছি WBCS অফিসার হতে দেখেছি। মানে ওরাই করেছে, সিস্টেমটা ওরাই তো করেছে, আশা জাগিয়েছে। কৃষকের ছেলে IAS হয়েছে, সেটা পুরো বন্ধ হয়ে গেল। তাহলে ওই সব বেসরকারি স্কুলগুলো থেকেই টুকটাক যা ভ্যাকেন্সি হবে, AI রিলেটেড ভ্যাকেন্সি, কর্পোরেট ভ্যাকেন্সি, স্মার্ট ভ্যাকেন্সি, ইংলিশ স্পিকিং ভ্যাকেন্সি যেগুলো হবে ওই প্রাইভেট স্কুলগুলো থেকেই, তাও পুরোপুরি সেখানে অ্যাবজর্ব করা যাবে না যা জনসংখ্যা, তবু কিছু হয়তো অ্যাবজর্ব তো হবেই। তাহলে এই যে স্কুল, সরকারি অধীনে যে স্কুলগুলো বেঁচে পড়তে থাকবে আগামীতে, সেগুলো ভ্যাকসিন সেন্টার হিসেবে থাকবে, আর ওই ফর্টিফাইড রাইস হিসেবে দেওয়া, আর মগজ ধোলাইয়ের কেন্দ্র হিসেবে থাকবে। অর্থাৎ ভাতা দেওয়ার জন্য থাকবে, শিক্ষার জন্য থাকবে না। আমি বহু আগেই বলেছি, এটাই ওদের পলিসি। অর্থাৎ শিক্ষাটা পুরোটাই বিভাজিত হয়ে গেল। এডুকেশন ফর দোজ who can afford, education for those who can't afford। তাদের জন্য একরকম শিক্ষা, এদের জন্য একরকম শিক্ষা, ঠেলো করি মাখো তেল, তাই তো? এ একটাও গেল। অর্থাৎ তাহলে খুব সংক্ষেপে আমি এবার এই বিষয়টা শেষ করব। আরও অনেক কিছু বলার আছে কিন্তু সম্ভব নয় আর। তাহলে শিক্ষক সমাজের সম্মানের ওপরে
এই প্যানেল ক্যান্সেল, এই প্যানেল শব্দটা কেন ব্যবহার করা হলো? একটা কারণ হচ্ছে শিক্ষক সমাজের ওপরে, শিক্ষা ব্যবস্থার ওপরে জনগণের আস্থাকে যতটুকু অবশিষ্ট আছে সেটাকে ধ্বংস করে দেওয়া। আর ছুটি 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 অর্থাৎ তাদেরকে অভিভাবক থেকে ডিসকারেজ করা, তারা যাতে করে পরবর্তী সেশনে বা তাদের সন্তান সন্ততিকে ঘটিবাটি বেঁচেও হোক। এবং পিপিপি মডেল সরকারই দেখবেন আগামীতে প্রাইভেট স্কুলগুলোকে টাকা দেবে, জনগণের ট্যাক্সের টাকা দেবে। যেভাবে টাকা দিয়ে ভ্যাকসিন কেনা হয়েছে জনগণের টাকা দিয়ে, তেমন করেই পিপিপি মডেলে কিন্তু দেখবেন এই আদানি আম্বানির এরকম বা লিভার ফাউন্ডেশনের মতো যে সংস্থাগুলো আছে, এনজিওগুলো আছে, তাদেরকে সরকার জনগণের টাকা দিয়ে বলবে স্কুল চালাও, এই টাকা দিলাম তোমরা স্কুল চালাও। এবার সেই টাকা থেকে তারা লাভ করবে, প্রফিট করবে, স্টুডেন্টদের কাছ থেকেও পয়সা নেবে। আর 50,000 শিক্ষকের বদলে 5,000 টাকা যদি শিক্ষক রাখা যায় তাহলে বলুন তো কত লাভ। একদম বিপ্লব কর্মকার, একদম এটা দরকার ছিল। আমি বারবার করে বলি থেকে শেখা দরকার আছে। সবাই তো আর এনলাইটেন্ড হয় না, রিসার্চ করে গভীরে গিয়ে বুঝে প্রতিবাদ করে না। আগুনটা নিজের বাড়িতে না লাগলে 99.99% মানুষ তারা বোঝেন না। আগুনটা আসলে নিজের বাড়িতে লাগতে হয়। মহাকাল সেটাই করছে। আসবো আমি বাইনারি অংশে আসবো। তাহলে এই পর্যন্ত আমি এই বিষয়টির ইতি টানলাম। এবার আসি ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি, লেটেস্ট যে জায়গাটা আমি সংক্ষেপে বলছি। আগামীতে লেটেস্ট ডেভেলপমেন্টটা নিয়ে আমার ভিন্ন একটি লাইভ করার ইচ্ছে আছে। এটা কি? সাম্প্রতিককাল, একদম খুব সাম্প্রতিক 2-3 দিনের মধ্যে ঘটনা, যে 2021 সালে যে ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটির জন্য তোড়জোড় শুরু করেছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তথা বিশ্বের জায়নিক শক্তি, এবং হুকে সামনে রেখে এই প্যান্ডেমিক ট্রিটির জন্য ড্রাফট করেছিল 2021 সালে। তাদের লক্ষ্যমাত্রা ছিল, ডেডলাইন ছিল 2024 মেতে এই প্যান্ডেমিক ট্রিটিকে লাগু করা। তার প্রথম ড্রাফটটি কী ছিল সংক্ষেপে বলছি, যেটা জনগণের সামনে রাখা হয়েছে। কিন্তু দ্বিতীয় ড্রাফট, যেটা 1 বছর মোটামুটি হয়েছে সংশোধন করে দাঁড়িয়েছে, সেটার জনগণকে কিন্তু ঠিকঠাক বলা হচ্ছে না, পাবলিক ডোমেনে আনা হচ্ছে না, পার্লামেন্টেরিয়ানদের কাছে আনা হচ্ছে। অর্থাৎ যারা পার্লামেন্টের সদস্য ইউরোপের বা রাজনৈতিক দলের নেতা তারা জানেন, তাও সবাই নন। সেটাকে আড়াল করা হচ্ছে কেন? সেই দ্বিতীয় ড্রাফটে কি আছে এই বিষয়ে আলোচনা, এবং এটা কত ভয়ঙ্কর হতে চলেছে, যেটা আমি আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হতে চলেছে। যদিও এখনও আশা আছে, যদি আমরা তীব্র প্রতিবাদে সরব থাকি। গোটা বিশ্বে কিন্তু প্রতিবাদ চলছে। তো প্রথম ড্রাফটে কী ছিল? সেখানে বলা হয়েছিল এই করোনা মহামারী ভয়ঙ্কর আমাদের শিক্ষা দিয়েছে যে আগামীতে সমগ্র পৃথিবীর দেশগুলোকে একজোট হয়ে মহামারীর মোকাবিলা করতে হবে। আর তাই একটা আন্তর্জাতিক চুক্তি হুকে সামনে রেখে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে সামনে রেখে এই চুক্তি রূপায়ণ করতে হবে। বেশ, তার জন্য বৈঠক করতে হবে। তাই সেই চুক্তিটার প্রয়োজন কেন? প্রথম কারণ যেটা ওরা বলছে যে এই অতিমারি আমাদের দেখিয়ে দিয়েছে ধনী দেশগুলোতে যে হারে যত তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া গেছে, গরিব দেশগুলো, আফ্রিকান দেশ বা তৃতীয় বিশ্বের দেশগুলো নাকি ভ্যাকসিনের জন্য হাহাকার করেছে। এটা ইনিকুইটি, অসাম্য, এটা সহ্য করা যায় না, আমাদের বুক ফেটে যাচ্ছে। তাই আগামী মহামারী বা অতিমারিতে যাতে করে এই ভ্যাকসিন ইনইকুয়ালিটিকে দূর করা যায়, গরিব দেশ ধনী দেশ নির্বিশেষে যাতে সব জনতায় ভ্যাকসিন পায়, তার জন্য এই চুক্তি। কি মহান না? হ্যাঁ, এমনটাই বলা হয়েছে।
কে ওদের ভ্যাকসিন চেয়েছে, কোন জনতা, সেটা ওরাই জানে ভালো করেই। আফ্রিকান কান্ট্রি বুরুন্ডি থেকে শুরু করে বিভিন্ন তানজানিয়া থেকে শুরু করে ভ্যাকসিনেশনের হার নিয়ে আমি বহু ভিডিও আলোচনা করেছি, লিখেছি। তো সেটা কিন্তু ওরা বলবে না। কিন্তু ওরা ওই যে মহান মুখটা জায়নিক শক্তি ফার্মা লবির দ্বারা নিয়ন্ত্রিত হুকে সামনে রেখে শিখণ্ডী করে, যেমন করে পবিত্র আদালতকে সামনে রেখে আমাদেরকে মুরগি করা হচ্ছে, ডেট রিসেট করা হচ্ছে, তেমন করেই হু বেশ ভালো। তাহলে কি করতে হবে? এটাই সর্বসম্মত হলো, সবার কাছে ভ্যাকসিন পৌঁছতে হবে। আগামীতে যত মহামারী আসবে, মানে ওরা জানে মহামারী আসবে, কেন ওরাই তো আনবে, তাই ওরা জানে। আর কি করতে হবে? তাই লাইসেন্স শেয়ার করতে হবে, পেটেন্ট শেয়ার করতে হবে। কোনো কোম্পানি যদি মনে করে না আমার ভ্যাকসিনের পেটেন্ট, আমার ফর্মুলা আমি কেন দেব, অন্য দেশকে কেন দেব না, আমার প্রফিট মার্জিন কমে যাবে, তো এটা হতে দেওয়া যাবে না। কি মহান কাজ না? স্বাভাবিক, এতে করে কোনো ব্যক্তি কোম্পানির লস হলেও ওরা তো, জায়নিক শক্তির কোনো লস নেই, কারণ ওরা তো ভেঞ্চার ক্যাপিটালিস্ট, সর্বত্রই ওরা নিয়োগ করেছে, ওরা ইনভেস্ট করেছে, ফান্ডিং করেছে, তো যেখানেই লাভ হোক সেই লাভ ওদের কাছেই আসবে। তাই তো? অর্থাৎ যে কোম্পানির পেটেন্ট শেয়ার করুক না করুক, যাই করুক না কেন, ভ্যাকসিন বেচে, ড্রাগ বেচে, জনগণকে মানে মুরগি করে, রাষ্ট্রকে হাইজ্যাক করে, সরকারকে হাইজ্যাক করে, যে প্রফিটই আসুক না কেন, 10 টাকার প্রফিট হোক আর 1 কোটি টাকার প্রফিট হোক বা 1 বিলিয়নের প্রফিট হোক, সব ওদের কাছেই যায়। তাই বিচ্ছিন্নভাবে কোন কোম্পানির পেটেন্ট দিল না, কার লস হলো, ওদের কিছু যায় আসে না, ব্যাপারটা বুঝতে হবে। তাই এটা করলো, দিতে হবে সবাইকে, পেটেন্ট শেয়ার করতে হবে, নলেজ শেয়ার করতে হবে, টেকনোলজি শেয়ার করতে হবে, বেশ ভালো কথা। এ নিয়ে অনেক দেশ গাঁইগুই করছিল, তো সেটা মোটামুটিভাবে চেপে দেওয়া গেল। এবং শুধু ভ্যাকসিন নয়, টেস্ট কিট থেকে শুরু করে অন্যান্য বিষয়েও, এবং লকডাউনটাকেও যাতে করে হুকে দিয়ে সামনে রেখে করা যায়, এবং রাষ্ট্র যাতে করে সই করে এই ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটিতে, সেগুলোই বলা হলো। শুনতে আপাতভাবে খারাপ লাগছে না, তাই তো। গরিব দেশগুলো কেন ভ্যাকসিন পাবে না, টেস্ট কিট কেন পাবে না, কেন পেটেন্টের শেয়ার হবে না, এত মহান কাজ, মানুষের জীবনের ব্যাপার, কেন টেকনোলজি ট্রান্সফার করা যাবে না, কেন ড্রাগ ভ্যাকসিন তৈরি করা যাবে না, গরিব দেশ বলে কি তাদের বাঁচার অধিকার নেই? খুব সুন্দর কথা। এই ড্রাফটটা ছিল প্রথম দিকের ড্রাফট। এবার আসুন, পরের যে ড্রাফটটা চেপে রাখা হয়েছে, সেইভাবে পাবলিক ডোমেনে আনা হচ্ছে না, যার জন্য ইউরোপ জুড়ে প্রতিবাদ হচ্ছে। এমনকি ইউকেতে বিশিষ্ট লেখিকা মলি কিনসলি, তিনিও প্রতিবাদ করেছেন। টক শো, আপনারা চাইলে আমি হোয়াটসঅ্যাপে ভিডিওটি দিতে পারি। তো সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই দ্বিতীয় ড্রাফটে যেটা সংশোধনীর আকারে এসেছে, যেটা আগামী 29শে এপ্রিল আবার বৈঠক হবে, কারণ মে মাস ডেডলাইন, সেখানে বলা হচ্ছে হু চাইলে, মানে এখানে যারা সই করবে সেই দেশগুলোতে, হু চাইলে লকডাউন হু অনুসারে করতে হবে, অর্থাৎ দেশের সভারেন্টি আর থাকবে না, যেটাকে বলা হচ্ছে সুপার ন্যাশনাল থেকে সুপার ন্যাশনালে চলে যাওয়া, অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, যেটা আমি বারবার করে বলেছি, বিশ্বজুড়ে একটি সরকার থাকবে, এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে তার মুখ হবে, একমাত্র মুখ, সোল এজেন্সি হবে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ব্যাপারটা কীরকম না? অথচ দেখুন, একটা রাষ্ট্রের সরকার, সে লকডাউন নিয়ে তার কোনো সে থাকবে না, সে যেহেতু ট্রিটিতে সই করেছে, তার কোনো ভূমিকা থাকবে না, সে সিদ্ধান্ত নিতে পারবে না। অথচ সেই সরকার কিন্তু ইলেকটেড সরকার, অর্থাৎ জনগণের ভোটে গণতান্ত্রিকভাবে, যেমন করেই হোক, কাগজে কলমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার। সে লকডাউন ঠিক করতে পারবে না, কোয়ারেন্টাইন ঠিক করতে পারবে না, দেশের সীমানার বিধি, কারা ঢুকবে কারা বেরোবে, সেটাও ঠিক করতে পারবে না। কে করবে? হু করবে। হ্যাঁ, ফাইনাল ড্রাফটে যেটা আড়াল করা হয়েছে, সেইখানে কিন্তু সেগুলো রয়েছে। তো হাস্যকর, কে করবে? হুটা কি ইলেকটেড বডি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি ইলেকটেড বডি? না 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 না, ওটা জায়নিক শক্তির বডি। হ্যাঁ,
তারাই তৈরি করেছে। ওয়ার্ল্ড ব্যাংক বলুন, ইউএনও বলুন, ইউএনএ তবু কিছু ধরনের রিপ্রেজেন্টেশন আছে, কিছুটা হলেও তৈরি করেছে ওরাই জায়নিক শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে বা শেষ হওয়ার পর। ওয়ার্ল্ড ব্যাংক আর হুটা তো কোনোভাবেই নির্বাচিত ইলেক্টেড নয়, ইলেক্টেড এজেন্সি নয়। তাহলে কী করে হু গোটা বিশ্বের নিয়ন্ত্রক হয়ে উঠেছে? ইতিমধ্যেই করোনাকে কেন্দ্র করে হয়ে উঠেছে। দু একটি দেশ ছাড়া কেউ প্রতিবাদ করার সাহস পায়নি, কারণ এখানে ফান্ডিং করে জায়নিক শক্তির সবচেয়ে বড় প্রফিটেবল জায়গা ফার্মা লবি, তারা হুকে এখন ফান্ডিং করে পরিষ্কারভাবে। সোয়ান ফ্লুর সময়ও আমরা দেখেছি উলফগ্যাং অর্ডার সেটাকে ফাঁস করে দিয়েছিলেন ফার্মা লবি, কীভাবে হুকে ম্যানেজ করেছিল ফান্ডিং করে। সেটা আমি অমৃত সর্বত্র দ্বিতীয় খণ্ডে উলফগান অর্ডারের তথ্যসহ তার লড়াই সহ উল্লেখ করেছি, তথ্যসূত্র দিয়ে উল্লেখ করেছি, আপনারা পড়েছেন। সোয়ান ফ্লুটাকে ওরা করোনার মতো করে চালানোর চেষ্টা করেছিল, কিন্তু এরকম কিছু মানুষের উদ্যোগে সেটা শেষ হয়ে যায়, পারেনি। কিন্তু ওরা আরও অপেক্ষায় ছিল। 2009 সালের পরে এলো 2019, মাত্র 10 বছরের মধ্যে ওরা অবশিষ্ট বিরোধী শক্তিকে, রাজনৈতিক দলকে ম্যানেজ করে ফেলল, তাই তো? শুধু তাই নয়, এই চুক্তিতে যারা সই করবে, লকডাউন হু অনুসারে করতে হবে, কোয়ারেন্টাইন অর্থাৎ কোন ব্যক্তিকে, কোন এলাকাকে কোয়ারেন্টাইন করতে হবে, কতদিনের জন্য করতে হবে সেটাও হু বলে দেবে। বর্ডারে কি নীতি হবে, কারা ঢুকবে কারা বেরোবে, কাদের ওপর এমবার্গো থাকবে, সেটাও হু বলে দেবে। ক্যান ইউ ইমাজিন? দিস ইজ কল্ড সুপারন্যাশনাল। ন্যাশনাল ছাড়িয়ে অতিক্রম করে আমরা সুপারন্যাশনালের দিকে যাচ্ছি। কি গর্ব না? ওই যে বলে এক বিশ্ব এক পরিবার। হ্যাঁ, তো এক বিশ্ব এক পরিবার কেন, কাদের স্বার্থে? সবাইকে একসঙ্গে ঢুকিয়ে দিলে গোয়ালে কন্ট্রোল করতে সুবিধে হয়, হু হয়ে যাবে কন্ট্রোলিং এজেন্সি, কন্ট্রোল করতে সুবিধে হয়, এক্সপ্লয়েট করতে সুবিধে হয়, তাই তো? তো এইটা নিয়ে রীতিমতো প্রতিবাদ উঠছে। ব্রিটেনে বহু মানুষ প্রতিবাদ করেছেন, ইউরোপের অনেক দেশ প্রতিবাদ করছে, তারা সই করতে চাইছে না। এবং সেক্ষেত্রে আমি ব্রিটেন পরিষ্কারভাবে বেশ বিশিষ্ট কিছু প্রতিবাদী মানুষ জানিয়ে দিয়েছে, এই চুক্তিতে সই করা মানে দেশের সার্বভৌমত্বকে হুয়ের ওপর দিয়ে দেওয়া, একটা আনইলেক্টেড বডির ওপর দিয়ে দেওয়া, যা অত্যন্ত বিপজ্জনক, এবং নেশন কনসেপ্টটাই শেষ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, ব্রিটেন সই করল না, বেশ ধরে নিলাম, জার্মানি সই করল না, আফ্রিকার বেশ কিছু দেশ তারা সই করবে না বলে আমার বিশ্বাস। আমি এটা নিয়ে পরে ভিডিও করব, কারা সই করতে পারে কারা করবে না। কিন্তু ভারত যদি সই করে, ভারতে তো সেই অর্থে কোনো প্রতিবাদী নেই, আমরা কতিপয় ছাড়া, তখন কি করবেন? যে সই করবে তার উপরই তো এটা বলবৎ হবে, যে সই করবে না তাদের ফাইটটা অন্যরকম ফাইট। কিন্তু যে দেশ সই করবে সেই দেশের নাগরিকদের ওপর যে অন্ধকার নেমে আসবে, গণতান্ত্রিক অধিকার যতটুকু অবশিষ্ট আছে, সংবিধান যতটুকু অবশিষ্ট আছে, স্বাস্থ্য যতটুকু অবশিষ্ট আছে, সেটা শেষ হয়ে যাবে। কারণ এই ড্রাফটে পরিষ্কার করে বলা হয়েছে, যে ড্রাফটটা আমাদেরকে আড়াল করা হচ্ছে, সেখানে ভ্যাকসিন পাসপোর্টের কথা বলা হয়েছে, জবরদস্তি ভ্যাকসিনেশনের কথা বলা হয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, বলা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে প্যান্ডেমিক ট্রিটি নিয়ে যে অনিশ্চয়তা এখনও রয়েছে, এখনও কিন্তু ওরা কোনো জায়গায় পৌঁছতে পারেনি। তার অন্যতম কারণ হচ্ছে ইউরোপ আমেরিকায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তীব্র প্রতিবাদ হচ্ছে। সেটাও কিন্তু খবরে ওরা প্রকাশ করতে বাধ্য হয়েছে, যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে প্যান্ডেমিক ট্রিটির বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার কারণে বিভিন্ন দেশের সরকার তারা পিছিয়ে আসছে প্যান্ডেমিক ট্রিটি থেকে। এটা কিন্তু ওরা জানিয়েছে। আমি খবরের লিঙ্কটা ফেসবুক লাইভের পরে দিয়ে দেবো, দেখবেন। তাই বুঝতেই পাচ্ছেন ফেসবুকে প্রচার, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে প্রতিবাদ যে কতটা গুরুত্বপূর্ণ, এবং অন্তত ইউরোপ আমেরিকার সরকারকে পর্যন্ত ভাবাচ্ছে, সেটা কিন্তু ওরা স্বীকার করছে। তাই প্রতিবাদ করুন, টেকনোলজিকে ব্যবহার করুন, অফলাইনে অনলাইনে যেভাবে পারবেন এই প্যান্ডেমিক ট্রিটির বিরুদ্ধে সোচ্চার হন।
ওরা কিন্তু ভয় পাচ্ছে, তাই এখনও কিন্তু করতে পারেনি। কিন্তু ওরা কামড় দেবে। কেন কামড় দেবে বলুন দেখি? ওরা কামড় দেবে কারণ এই প্যান্ডেমিক ট্রিটি রূপায়ণ না করতে পারলে ওরা টোটাল কন্ট্রোলটা করতে পারবে না বলে। কেন? আগামীতে যেহেতু জীবিকা নেই, শুধু ভাতা, এত এত শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদেরকে কতদিন ধরে স্তোক বাক্য দিয়ে আটকে রাখা যাবে? করুণামৃত দেওয়া হয়েছে, ঠিক আছে, অনেকেই অকেজো হয়ে যাবেন, ওরা সে কারণেই দিয়েছে, অনেকেই চলে যাবেন, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক তো বাড়বে আগামীতে, কিন্তু তাতে করে তো ওভারনাইট কোটি কোটি মানুষ চলে যাবেন না, ধীরে ধীরে যাচ্ছেন। তো সেই সময়টা তোদের কাছে বিপজ্জনক, তাই ওরা কণ্ঠরোধ করতে চায় রোগের নাম করে, আইনের নাম দিয়ে, মহামারীকে শিখণ্ডী করে। করোনাকে ওরা ওই কারণেই শিখণ্ডী করেছে। শুধু ভ্যাকসিন ব্যবসা নয়, মুনাফা ব্যবসা নয়, সমাজকে কন্ট্রোল করে ভয় দেখিয়ে বেসরকারিকরণ, রিসেট, বিল ব্যাক বেটার, এই কারণেই কিন্তু ওরা করেছে। আর তাই মানুষকে সবসময় সাঁড়াশির ওপর ভেতরে রাখতে হবে, ভয়ের মধ্যে রাখতে হবে, প্যানিকের মধ্যে রাখতে হবে, যাতে তারা জীবিকার দাবি না করতে পারে, সুস্থ স্বাভাবিক জীবনের দাবি না করতে পারে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি না করতে পারে, জীবিকার অধিকারের দাবি না করতে পারে। আর এই কারণেই কিন্তু বারবার করে এই প্যান্ডেমিকের কথা বলা হবে আগামীতে। তাই বিল গেটস মহাশয়, মহাজনী শক্তির প্রমুখ মুখ, তিনি কিন্তু বারবার বলছেন, আর ইউ রেডি ফর দ্য নেক্সট প্যান্ডেমিক? বোঝার চেষ্টা করুন। আর তাই কিন্তু এই কণ্ঠরোধ করবার জন্য ভয় ভীতি দেখিয়ে, সরকারকে কাজে লাগিয়ে, আমাদের একঘরে করা, কোয়ারেন্টাইন করে দেওয়া, যেখানে দরকার, যেখানে প্রতিবাদ হবে সেখানে এই মহামারী, বার্ড ফ্লু তো আসছেই। ভোটের পরে আমি বহু আগেই বলেছি, ল্যাব মিট প্রমোট করা থেকে শুরু করে মানুষের প্রকৃতির ওপর নির্ভরতাকে শেষ করে দেওয়ার জন্য ওরা কিন্তু শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে এবং করছে। তাই সতর্ক থাকুন। ব্যক্তিগত এই প্যানিকগুলোকে ওভারকাম করুন। আপনার চাকরি এই মুহূর্তে বিপন্ন নয়, বিপন্ন ব্যবস্থা। আপনি যে ব্যবস্থার মাধ্যমে যে পুকুরের মাছ, আপনি সেই পুকুরটাকে নিংড়ে নেওয়া হচ্ছে, সেটা খেয়াল করুন, যাতে করে আগামীতে আর নিয়োগ না হয়। এটাই বন্ধ করার উদ্দেশ্য। আপনাদের প্রতিবাদ মুখর যাতে না হন, তার জন্য আপনাদের ভয় পাওয়ানো হচ্ছে। তাই ভয় জয় করুন। মধ্যবিত্তের সবচেয়ে বড় দুর্বলতা তাদের প্যানিক, তাদের ভয়। আর এই কারণেই মধ্যবিত্তের বিনাশ সুনিশ্চিত হয়ে যাচ্ছে এই নতুন বিশ্ব ব্যবস্থায়। যাই হোক, লাইভের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু আমি আজকে সেটা আলোচনা করছি না। ওটা দেখি আগামীকাল বা তার পরে, বা মনে হতে পারে আমি তো ইউটিউব ভিডিও করতে পারি, ওটা ইউটিউবের জন্যই করব ভাবছি। সেটা বাইনারির মগজ ধোলাই, এই অংশটি আমি ইচ্ছে করে এখানে আলোচনা করলাম না, কারণ সেটাও গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ অনেক গুরুত্বপূর্ণ অংশ সেখানে আলোচনায় উঠে আসবে। তো এখানে করলে তাড়াহুড়ো হয়ে যাবে, কারণ অনেকটা সময় চলে গেছে, অতিবাহিত হয়েছে। তো যাই হোক, আজকে আমি এই লাইভে ইতি টানছি। ইতি টানার আগে আমি আরও কিছু ব্যক্তিগত বলবো না, আমার বই সম্পর্কে কথা আমাকে তো বলতেই হয়, কারণ বইটা আমার লড়াইয়ের হাতিয়ার, আমার পাথেও, গ্রামেগঞ্জে লড়তে যাওয়ার পাথেও, সেটা আপনারা জানেন। তো সেইটাও আমাকে বলতে হয়, বাধ্য হয়েই বলতে হয়। তো প্রথমত বলি, প্যানিকগ্রস্ত হবেন না। যারা এই প্যানেলের মধ্যে আছেন তারা নিশ্চিন্ত থাকুন। এবার উকিল নিয়ে আবার ব্যবসা শুরু হবে, প্রচুর টাকা আপনাদের মাধ্যমে কালেক্ট করা হবে এবং সেই টাকাও শাসক দলের কাছেই যাবে, নিশ্চিন্ত থাকুন। এবার বিবেচনা অনুসারে কাজ করুন, আপনি কত টাকা কোন উকিলকে দেবেন। প্যানিকগ্রস্ত হবেন না, কারণ আর্টিকেল 21 যতদিন আছে এবং এই রায়ের মধ্যেই মানবিক কারণে এক শিক্ষিকার নাম উল্লেখ করে বলা হচ্ছে তার নিয়োগ অক্ষত থাকছে, সেখান থেকেই ক্লুটা বুঝে নিন যে মানবিক কারণে কারোরই নিয়োগ বাতিল করা যাবে না এখানে, কারণ আর্টিকেল 21 আমি আগেই বলেছি। হ্যাঁ, নাকে দড়ি দিয়ে ঘোরানো, হ্যারেস করানো, ভয় করানো, দেখানো, এগুলো চলতে থাকবে। আর আসল কাজ এই সুযোগে শিক্ষা ব্যবস্থাকে শেষ করা, সেই কাজটাই কিন্তু চলতে থাকবে। দেখতে পাবেন সামার ভ্যাকেশনের পরে বা আরও 2 বছর পরে
আপনাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কোথায় গিয়ে নামে, সেটাই আসল উদ্দেশ্য, এনরোলমেন্টকে বন্ধ করা এবং বাকি স্কুলগুলোকে মার্জ করে দিয়ে তাদেরকে আদানি মতো বা এনজিও বা লিভার ফাউন্ডেশনের মতো এনজিওর আন্ডারে নিয়ে এসে এক এলাকার 50টা স্কুল, 20টা স্কুল, 25টা স্কুলকে এক করে এনে একটা ছাতার তলায় এনে মগজধোলাই করা, নতুন সিস্টেমের মগজধোলাই। আগের ডিগ্রি, আগের পড়াশোনা, আগের কিছু এখন অপ্রাসঙ্গিক। এখন সেক্স এডুকেশন, উইমেন্স লিবার্টিটা আরও বেশি নেবে, হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ানিজম থেকে শুরু করে সোলোগ্যামি, গ্লোবাল ওয়ার্মিংয়ের ভয়ঙ্কর ভূত, তাই তো? এইভাবে মানুষ, আগামী নাগরিকদেরকে আরও বেশি করে ভয় পাওয়ানো, হিট ওয়েভকে আরও বেশি, গ্লোবাল ওয়ার্মিংকে আরও বেশি সফল করা, ক্লাইমেট লকডাউনকে আরও বেশি সফল করা, এজেন্ডা 2030কে সফল করার টার্গেটে কিন্তু এই মগজধোলাই চলবে। প্রাইভেট এজেন্সির মাধ্যমে, আদানি আম্বানির মাধ্যমে স্কুলগুলোকে মার্জ করে দিয়ে চলবে এবং সরকার সেখানে অর্থ ঢালবে, পিপিপি মডেলে অর্থ ঢালবে। আর ভাতা কেন্দ্রিক সোসাইটি। তাহলে এই সময় যারা শিক্ষকতা করছেন, নিয়োগ পেয়ে গেছেন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমি আবার বলছি। কিন্তু যারা এখনও আশায় বসে আছেন এসএসসি দেবেন, টেট দিয়ে স্থায়ী মাছ হবেন স্থায়ী পুকুরে, তাদের জন্য আবার বলবো, যেটা আশিসকে আমি বহু আগে বলেছিলাম 2020-তে, তারা অন্য কিছু ভাবুন। ধর্ণা দিয়ে কোনো লাভ নেই, অমূল্য সময় নষ্ট করছেন। ছোটোখাটো ব্যবসা সম্ভব হলে করুন, যে কোনো কাজ করুন, কোনো কাজই সত্যিই ছোট নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ অন্তত আপনি স্বাধীন পেশা করলে, যদি আপনি ফুচকাও বিক্রি করেন, আগামীতে যখন ভৌ আসবে, ডেঙ্গু ভৌ দেওয়া হবে আগামীতে। এখনও কিছুই দেখেননি, কারণ ওরা ডিপপুলেশন চাইছে তো, জনসংখ্যা এখন বোঝা, এআইয়ের যুগে, রোবোটিক্সের যুগে এত লোকের দরকার নেই, ইউজলেস ইটার্সের দরকার নেই, কতজনকেই বা ওরা ভাতা দেবে, তাই তো? তো তখন কিন্তু গুঁজতে থাকবে। তো আপনি যদি অন্তত কারো অধীনে চাকরিটা না করেন, ওই যে চাকরি যাবে এই ভয় দেখিয়ে তো কম লোককে গোঁজা হয়নি। আমি এখন তথ্যগুলো অনেকের সামনে আসছে, নিতে চাইনি স্যার, কী করবো, চাকরির জন্য নিয়েছি। তো এইটা তখন আপনাকে জোর করতে পারবে না, তাই নয় কি? আপনি বললেন আমি নেব না, যান, তাই তো? তো সুতরাং এই বিপদটাও মাথায় রাখবেন। এই সমস্ত কিছু মাথায় রেখে অমূল্য সময় নষ্ট না করে কিছু করার কথা ভাবুন, যদি কিছু করতে চান। সেটা কৃষি হোক, ছোটোখাটো দোকান হোক, অন্য কোনো ব্যবসা হোক। এসএসসির পেছনে স্থায়ী শিক্ষক পদের জন্য সময় নষ্ট করবেন না। গেল। আর যারা অনেকেই বইপত্রের বিষয়ে জানতে চাইছেন, কেউ অনেকে নয়, অনেকে হলে তো হয়েই যেত, অনেকে হয় না স্বাভাবিকভাবেই। আমার ভিডিও বা আমার লেখালেখি সবার জন্য নয়, বুঝতেই পারছেন, কিছু মানুষের জন্য। এবং আমার বইপত্র তার থেকেও আরও কম, যাদের মানসিকতা আছে। সামর্থ্য থাকলেই যে মানসিকতা আছে তেমন নয়, অনেকেই আছেন যাদের বই সংগ্রহের সামর্থ্য আছে, কিন্তু তারা ইচ্ছে করেই সেটা এড়িয়ে যান, বা বলতে পারেন যে কেন করব, এই চিন্তাভাবনা কিন্তু অনেকেরই আছে। সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবুও যারা জানতে চান তাদেরকে বলি যে চক্রব্যূহের দিনরাত্রি বইটি শেষ, প্রায় 2টি কপি অবশিষ্ট রয়েছে। পরবর্তীকালে কিছু কপি পাওয়া গিয়েছিল, আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে, দোকানে কিছু জায়গায় বা কুরিয়ারে যেখানে বই রাখা আছে স্টক থাকে, তো আর নেই। তো চক্রব্যূহের দিনরাত্রি বইটি যদি কেউ এখনও সংগ্রহ করতে চান, 2টি কপি আমি দিতে পারবো। আমি কেন বলছি? আমি চাইছি যে ফেসবুকে যারা রয়েছেন আমার সহযোদ্ধা পাঠক, তারাই বইটি সংগ্রহ করুন, এবং কুরিয়ারের বইগুলো কিন্তু সেই উদ্দেশ্যেই রাখা আছে। অচেনা মানুষ অনেকেই আছেন যারা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করেন বই, বা বইমেলা থেকে করেন, কিন্তু তারা বই পড়েন, ঠিক আছে, তারা নিশ্চয়ই আমার পাঠক। কিন্তু কিন্তু আমি চাইব সক্রিয় সহযোদ্ধা যারা অনলাইনে প্রচার করছেন, বুঝছেন, বোঝার চেষ্টা করছেন, তারা বইগুলো তাদের সংগ্রহে থাক। কারণ চক্রব্যূহের দিনরাত্রির
পুনর্মুদ্রণ বা দ্বিতীয় সংস্করণ করার মতো পরিস্থিতি এখন আমার নেই। তাই এই দুটি বইয়ের পরে, শেষ হওয়ার পরে, চক্রবর্তীর দিনরাত্রি কিন্তু আর আপনারা অদূর ভবিষ্যতে বটেই, সুদূর ভবিষ্যতেও আর পাবেন বলে মনে হয় না, আমার ইচ্ছে নেই। কারণ এত কাজ সামলে, কারণ এইগুলো তো উদ্যোগগুলো আমাকেই নিতে হয়, এগুলো বাজারে বই নয় সেহেতু এবং প্রথম এই ধরনের বই সত্যি করে বলতে গেলে বাংলা সাহিত্যে লেখা হচ্ছে। বাংলা সাহিত্যে কেন, আমাদের দেশে যদি দেখা যায় যে এই ধরনের বই, মানে সব ভাষার কথাই বলছি, লেখক হিসেবে ইউটিউবার আছেন অনেকেই, বলছেন আমার মতো বলছেন, কিন্তু লেখক হিসেবে বইয়ের আকারে কিন্তু আমার জানা নেই। এই চক্রবর্তী দিনরাত্রির কথাই বললাম। আর স্ট্যাচু বইটি এখনও যেহেতু সদ্য প্রকাশিত, কলেজ স্ট্রিটে এখনও পাবেন। আর কোরিয়ারেও বইটি কিন্তু পাঠানো হচ্ছে। আমি এখন যেহেতু কলকাতাতে রয়েছি, মানে বেলঘরিয়াতে রয়েছি, তাই এই উদ্যোগটা নেওয়া যাচ্ছে। কোরিয়ারে আমি অ্যাড্রেসগুলো ফরওয়ার্ড করে দিচ্ছি। তো যারা আগ্রহী স্ট্যাচু বইটি সংগ্রহ করতে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর অমৃতস্বরপত্র দ্বিতীয় খণ্ড বইটিও কিন্তু 3টি কপি অবশিষ্ট আছে কোরিয়ারের জন্য। কলেজ স্ট্রিটে আমি জানি না, মনে হয় কলেজ স্ট্রিটে কোনো আর স্টক নেই দ্বিতীয় খণ্ডেরও আমার এই মুহূর্তে আবার নতুন করে মানে তৃতীয় সংস্করণ করার ইচ্ছে আছে, জানি না কবে পারবো, কারণ এই ব্যস্ততাগুলো রয়েছে। পরবর্তী বইয়ের ব্যস্ততা থাকবে। আবার কিছুদিন পরে গ্রামে গঞ্জে বেরিয়ে যাব, কোথায় যাব সেটা আপনাদের জানাবো, তবে এর মধ্যে অবশ্যই নয়। বেশ, এই পর্যন্তই থাকলো। সঙ্গে থাকুন, আপনাদের প্রশ্নগুলো আমি দেখব লাইভের পরে কমেন্ট বক্সে। আর এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপে নির্দ্বিধায় করুন। আবার বলবো, প্যানিক করবেন না, প্যানিক নয়, ফিয়ারের ব্যাপারটা ভাবুন। ফিয়ার আসছে, সত্যিকারের ভয়। প্যান্ডেমিক ট্রিটি থেকে শুরু করে বিদ্যুৎ, তারপরে এই রেশনিং, মানুষকে ভাতার দাস করে খেলা, এইগুলো হচ্ছে ফিয়ার। রিয়ালিটি যেগুলো ঘটতে চলেছে, সেগুলোকে কি করে এড়াবেন, তার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ গড়ে তুলুন। এই সব প্যানিক দিয়ে আপনাদের মূল যে ভয়ের আবহ, বাস্তবতা যেটা ঘটবে, তাকে কিন্তু আড়াল করা হচ্ছে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। শুভরাত্রি।